শুভ সন্ধ্যা। জেনল্যাব এবং আমেরিকান এম্বাসি ঢাকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে। আমাদের ডিজিটাল সিকিউরিটি মান্থ চলছে আমেরিকাতে এবং বাংলাদেশেও একই সাথে। আমরা সেই উপলক্ষে যে আমেরিকান এম্বাসির উদ্যোগে জেনল্যাবের সহযোগিতায় ইউথ নেক্সাস এবং আদ্রিয়ানো কমিউনিটিজের সহযোগিতায় আমরা 4টি সংস্থা মিলে একসাথে এই আয়োজন আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের আজকের প্রোগ্রামের টপিক বি সাইবার স্মার্ট, সিকিউর ইউর ডিজিটাল লাইফস অ্যান্ড ইউর ডিজিটাল ডিভাইসেস। অর্থাৎ কিভাবে আমরা আমাদের যে সাইবার জগৎটি আছে সেখানে স্মার্টলি মুভ করতে পারি, আমাদের ডিজিটাল যে চলাচল, ডিজিটাল যে স্পেস এবং ডিজিটাল যে ডিভাইস গুলো আছে, সেটা বাসায় হতে পারে, ব্যক্তি পর্যায়ে হতে পারে, সেগুলো কিভাবে সিকিউর রাখতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি রাতুল দেব, জেনল্যাবের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে এই মুহূর্তে কর্মরত আছি, পাশাপাশি আমেরিকান স্টেট অ্যালামনাই। সো আমরা জেনল্যাবের সাথে অনেক দিন ধরে আমেরিকান এম্বাসির সাথে বিভিন্ন প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিয়ে আসছি, তারই একটি উদ্যোগ। এবং আমরা আনন্দিত আমাদের সাথে আরো যে দুটি অর্গানাইজেশন সাথে আছে, ইউথ নেক্সাস এবং অর্ডিনো কমিউনিটি, তাদের জন্য। আমি আলোচনার একদম শুরুতে এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো আমাদের আমেরিকান এম্বাসির একজন কর্মকর্তা, শাহিনা সুলতানা। শাহিনা আপু এই মুহূর্তে আমেরিকান এম্বাসিতে কর্মরত আছেন অ্যাক্টিং লাইব্রেরি ডিরেক্টর হিসেবে। বলে রাখা ভালো যে আমাদের ইউএস এম্বাসির অনেক প্রোগ্রামই আপনারা অ্যাটেন্ড করেন। কেউ কেউ হয়তো কোভিড কালীন সময়ের আগে এম্বাসিতে গিয়ে অ্যাটেন্ড করেছেন, কেউ অনলাইনে করেছেন। এই প্রোগ্রামগুলোর পিছনে যারা কাজ করে তার মধ্যে অন্যতম বা নেতৃত্ব দেন কিন্তু আমাদের সাথে আসমা আব্বাসী আপু আছেন, উনি এবং শাহিনা সুলতানা আপু। তো আমি শাহিনা আপুকে আমন্ত্রণ জানাচ্ছি, যদি আমাদের একটু শুরুতে কোনো থটফুল রিমার্কস দেওয়ার সুযোগ থাকে আপু আপনাকে। গুড ইভিনিং এভরিওয়ান। সো আই এম রিয়েলি হ্যাপি। আমি আসলে খুবই খুশি আপনাদের সবাইকে দেখে, এবং আমি পার্টিসিপেন্ট লিস্ট যখন দেখছিলাম, ইনফ্যাক্ট আমরা এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসলে লোকজন কানেক্টেড হয়েছে। তো এটাতে আসলে বোঝা যাচ্ছে যে আমাদের যে ইউএস এমবাসি, ইউথ নেক্সাস, আর্ডিনো কমিউনিটি এবং জেনল্যাবের যে প্রচেষ্টা, এই 6 দিন ব্যাপী সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ প্রোগ্রাম সিরিজের যে একটা আমরা প্রচেষ্টা গ্রহণ করেছি, তো সেটাতে সবাই আপনারা আসলে পার্টিসিপেট করেছেন এবং এটা খুবই সময়োপযোগী। গতকালকে আমরা এটার প্রথম সেশন শুরু হয়েছে এবং এটা আমরা আশা করছি অক্টোবরের এন্ড অফ অক্টোবর পর্যন্ত চলবে। তো আমরা বিভিন্ন দিনে 6 দিনেই আমরা 6টা টপিক কভার করার চেষ্টা করব। গতকালকে আমরা একটা টপিক ওভারঅল আমরা কভার করেছি, যেটা ইকোনমিক প্রসপারিটি এবং ন্যাশনাল সিকিউরিটির উপরে ছিল। তো আজকে রাতুল যেটা বলেছেন যে আমাদের কিভাবে আমরা আমাদের ডিজিটাল ডিভাইস এবং কিভাবে সিকিউর রাখতে পারি এবং ডিজিটাল লাইফ যেটা আমরা লিড করি বর্তমানে, সেটা কিভাবে সিকিউর থাকবে, সেই বিষয়ে আলোচনা হবে। আমি এখানে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আজকে আমাদের যারা বক্তা আছেন, আমাদের সাথে আছেন আজকে সাইমুম রেজা তালুকদার, যিনি সিনিয়র লেকচারার এট স্কুল অফ ল, ব্র্যাক ইউনিভার্সিটি, এবং উনিও আমাদের ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের একজন এক্সচেঞ্জ অ্যালামনাস। আমাদের সাথে আছেন মুনাম শাহরিয়ার, আরিনো কমিউনিটি থেকে, এবং তানভীর হাসান জোহা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সময় বের করে আপনারা আজকে এই প্রোগ্রামে আপনারা পার্টিসিপেট করতে পেরেছেন। এবং আমি আশা করব যে আমরা যারা আজকে এখানে পার্টিসিপেট করব তারা এখান থেকে কিছু জিনিস শিখবো এবং এটা আমরা আমাদের ডিজিটাল লাইফে এবং ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে সেটা আমরা প্রয়োগ করব। তো আমি আশা করছি যে আপনারা সেশনটা উপভোগ করবেন এবং আপনাদেরকে আমাদের যে আরো 4টা সেশন বাকি আছে, সেই 4টা সেশনে আপনাদেরকে দেওয়া। সো রাতুল দা, এবং আমি আসলে রাতুল দাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি মডারেট করছেন আমাদের প্রতিটা সেশন এবং আফটার আওয়ারে, হুইচ ইজ ইন দ্য ইভিনিং। 6 দিনই উনি আমাদের সাথে থাকবেন। এটা একটা এক্সট্রা এফোর্ট ওনার জন্য। উনি সব স্পিকারদের সাথে কোঅর্ডিনেশন করছেন কিভাবে আসলে আমাদের ইভেন্ট গুলো আরো সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করা যায়। সেই জন্য রাতুল দা এবং জেনল্যাবের কাছে আমাদের কৃতজ্ঞতা। রাতুল দা, ওভার টু ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ শাহিনা আপু। শাহিনা আপু একটা কাজ করে গেছেন মাঝখানে, আমাদের আজকে স্পিকারদের সাথে উনিই পরিচয় করিয়ে দিয়েছেন, ধন্যবাদ সেজন্য। এবং শাহিনা আপু যেমনটি বলছিলেন যে আমরা কিন্তু এই 6 দিন ব্যাপী কাজটি করছি। এখানে জেনল্যাব থেকে আমার পাশাপাশি ইরশাদ বিনতে রৌফ ওভারঅল কমিউনিকেশনটি দেখছেন। এনিহাউ, আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের বক্তাদের কাছে। শুরুতে হাউসকিপিং রুলটা নতুন যারা জয়েন করেছেন আবারও জানাচ্ছি।
যে প্রশ্ন থাকবে, আমরা চাই আপনারা প্রশ্ন করুন, দয়া করে প্রশ্নগুলো চ্যাটিং এ লিখে দিবেন, খুব প্রিসাইসলি সংক্ষেপে যতটুকু বুঝতে সুবিধা হয় লিখে দিবেন। আমরা আপনার নাম সহ সেটা লাইভে বলবো এবং আমাদের বক্তারা কিন্তু প্রোগ্রামের লাস্টে সেই উত্তরগুলো দিবেন। জেন ল্যাবের পেজে যেতে পারেন এবং সেখান থেকে লাইভকে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডদের সাথে বা যে কোনো জায়গায়। আমি একদম শুরুতেই আমাদের আজকে প্রথম বক্তা হিসেবে আমন্ত্রণ জানাবো তানভীর হাসান জোহা। জোহা ভাইকে, ওনার পরিচয় দিতে গেলে বহুদিন ধরে তিনি কাজ করছেন আইটি সেক্টরের সাথে জড়িত, এবং এই মুহূর্তে উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটি, এবং প্রিভিয়াসলি উনি কাজ করেছেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে, এবং পাশাপাশি কিন্তু উনি একটি আইটি এবং ডিজিটাল সিকিউরিটি বেসড একটি কোম্পানি অপারেট করছেন অ্যাজ ম্যানেজিং ডিরেক্টর ব্যাগডর প্রাইভেট লিমিটেডে। আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জোহা ভাই, অত্যন্ত আমরা আনন্দিত আপনাকে আমাদের সাথে পেয়ে। একদম আলোচনার শুরুতে আপনি তো আজকে আমার টপিকটা আমরা জানি এবং দর্শকদের জন্য আবার বলছি যে সিকিউর ইউর ডিজিটাল লাইফস অ্যান্ড ইউর ডিজিটাল ডিভাইসেস। সো এই খুবই ব্যক্তি কেন্দ্রিক একটা আলোচনা আজকে, যে আমাদের ব্যক্তিগত জীবনে ডিজিটাল স্পেসের নিরাপত্তা আসলে কিভাবে ডিল করা যায়। তো আমার আপনার কাছে প্রশ্ন যেগুলো থাকবে সেটা হচ্ছে যে আসলে কিভাবে অ্যাজ এ কান্ট্রি ওভারঅল আমাদের একটা আমাদের যে ক্যাপাসিটি টু ডু উইথ সাইবার সিকিউরিটি থ্রেটস, এটা কিভাবে মানে বাড়ানো যায়। সাইবার সিকিউরিটি যে থ্রেট গুলো আসে, এখানে আমরা হয়তো ইন্ডিভিজুয়ালি আমার হয়তো একটা ক্যাপাসিটি আমি বাড়াতেই পারি, আপনি বাড়াতে পারেন, কিন্তু অ্যাজ এ কান্ট্রি অ্যাজ এ নেশন আসলে কিভাবে এটাকে সবার মধ্যে এই বিষয়ে একটা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়, এটা একটু আপনি আলোকপাত করবেন। অলসো আমাদের টেকনোলজি সার্ভিস যে প্রোভাইডার্স গুলো আছে, তারা আসলে কতটুকু আমাদের সাইবার সিকিউরিটি এনভায়রনমেন্ট তৈরিতে হেল্প করে, বা তারা আদৌ হেল্প করছে কিনা সেই বিষয়গুলো আমরা কিভাবে বুঝতে পারি, এই ব্যাপারগুলো হয়তো বলবেন। আমাদের বাসার আইএসপি প্রোভাইডার হতে পারে বা এনি টেকনোলজি সার্ভিস প্রোভাইডার। অ্যান্ড আমরা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করি, যেমন জেনল্যাব একটি প্রতিষ্ঠান, অনেকেরই আছে। তো এই প্রাতিষ্ঠানিক পর্যায়ে ছোট ছোট প্রতিষ্ঠানেও কিন্তু নিজের অজান্তেই হয়তো আমাদের ডাটা গুলো ব্রিচ হচ্ছে, ডার্ক ওয়েবে হয়তো অনেক কিছু বিক্রি হচ্ছে, আমরা জানতে পারি না। তো এই যে বিষয়গুলো, এইগুলো আসলে কিভাবে আমরা নিজেদের জায়গা থেকে নিজেদের প্রোটেক্টেড রাখতে পারি। অনেকগুলো প্রশ্ন একসাথে বলেছি, একসাথেই হয়তো উত্তর পাবো আশা করছি। ভুলে গেলে আমি মনে করে দেবো আবার, সমস্যা নেই তো ভাই। প্লিজ, দ্য ফ্লোর ইজ টু ইউ, কাইন্ডলি আমাদেরকে যদি সুযোগ দেন জানার জন্য। ধন্যবাদ। এরকম একটি ফোরামে আমি আসতে পেরে আমি খুবই কৃতজ্ঞ। তো যে বিষয়টা আসলে আমাদের সময়েরও কিছু স্বল্পতা আছে, আমাদের আরো আমাদের অনেকগুলো স্পিকার এখানে আছে না, আমি বিশেষ করে আমি সাইম ভাইকে চিনি, তো সো দ্যাট উনি আরো এই বিষয়ে আমার সাথে কাজ করেছেন, এর আগে আমরা একটি সংগঠনে কাজ করতাম একসূত্রে। তো এখন প্রথম যে বিষয়টা আমি বলতে চাই যে সিকিউর ডিভাইস, এই বিষয়টা, তো এই বিষয়টা আসলে কথা বলতে গিয়ে একটা জিনিস আমার একটু আজকে আলোকপাত করা দরকার। সেটি হচ্ছে আমাদের প্রথম যে সমস্যাটা সিকিউর ডিভাইসের থেকে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াটা নিয়ে আমরা কিন্তু অনেক সাফারার। আজকে অক্টোবরের যে অ্যাওয়ারনেস মান্থ, আমি একটি স্ট্যাটিস্টিক্স দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে কোভিডকালীন সময় 1.8 মিলিয়ন বা শিশুরা কিন্তু কম বেশি সাইবার নতুন করে ইন্ট্রোডিউসড হয়েছে। অনেকে অনলাইন ক্লাসের জন্য প্রস্তুত ছিল না, তারা অনলাইন ক্লাস করেছে। অনেকে বাবার আইডি দিয়ে তারা ক্লাস করছে, কেউ ফেসবুকে তারা ক্লাস করছে, কার আইডি, তার মায়ের আইডিতে। অনেকগুলো বিক্ষিপ্ত ঘটনা সারা বিশ্বে ঘটেছে। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নে একটা ফোরাম, আমাদের একটা মিটিং ছিল, ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেম। সেখানে দেখলাম যে আমরা দেখছি যে আমাদের বেসিক কিছু সিকিউরিটি অ্যাওয়ারনেস নেই, এবং আমরা অপ্রস্তুত ভাবে আমরা অনেকে ডিজিটালে কানেক্টেড হয়েছি, ডিভাইসের সাথে কানেক্টেড হয়েছি। এরপর দেখা গেছে যে আমাদের নানা রকম প্রবলেম হয়েছে। বাচ্চাদের কাছে অ্যাডাল্ট কন্টেন্ট আসতেছে, বাচ্চারা ডিপ ওয়েবে গিয়েছে, বাচ্চারা ডার্ক নেটে গিয়েছে, প্যারেন্টসরা এসেছে আমাদের কাছে যে আমি কিভাবে এটা কন্ট্রোল করবো। এটা কিন্তু সলিউশন হঠাৎ করে কিন্তু সাইবার ক্রাইম পুলিশের কাছে যাচ্ছে, পুলিশের সাথে সাথে এটাকে খুব প্রপারলি এন্টারটেইন করতে পারছে, ব্যাপারটা কিন্তু তাও না। তো যাই হোক, এখানে অনেকগুলো ব্যাপার রয়েছে, আমি একটা করে আসতেছি। প্রথম যে কথাটা আমি সকলকে বলতে চাই, আমি চাই শুধু সময় অল্প, খুব মূল পয়েন্টে আসি। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকলে, খুব কড়া পাসওয়ার্ড থাকলে আমাদের সোশ্যাল মিডিয়া ইজ সেফ, আমার ডিভাইস ইজ সেফ। ইট ইজ অ্যাবসলিউটলি রং থিং। আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা সম্পূর্ণ একটা ভুল কথা। ইভেন দো সব ফিচার অন করলেও
এটা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে পারে না। এবং অ্যাজ এ, আমি এক্সপার্ট বলবো না, আমি একজন স্পিকার হিসেবে বলতে পারি আজকের আমার সেশনে আপনার জন্য এমন কোনো প্রোডাক্ট আমি দেখাতে পারছি না যে প্রোডাক্টে আমি আপনাকে বলতে পারবো আপনি 100% সিকিউর। নট অনলি 100%, আপনি 80% সিকিউর না, মানে আমার জ্ঞানে নেই। আপনাকে বাকি 20% কিভাবে কভার আপ করবো। তার কারণটা কি, আপনি বলেছেন টেক প্রোভাইডার, এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা সেই সকল বিষয় নিয়ে আসবো। এখন আমি আপনাকে একটা, আপনার অনুমতি ক্রমে আমি একটি জিনিস সকলকে বলতে চাই, একটি ব্যাপার। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে চাই। আমি জানি আমার প্রশ্নটা সাথে রেলিভেন্ট না, বাট আজকে আমার মনে হচ্ছে কয়েকটি ঘটনা ঘটেছে আমাদের ভেরি রিসেন্ট, সেই প্রেক্ষাপটে আমি একটি বিষয় একটু দেখাতে চাই। আমি কি স্ক্রিনটা শেয়ার করতে পারি? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ কি বলবেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু দেখাই। আমি ফার্স্ট একটু সোশ্যাল মিডিয়ার একটা স্পেশাল সেটিংস আজকে যারা সম্মানিত অডিয়েন্স আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। আপনাদের ফেসবুকে কিছু প্রবলেম নতুন করে রেজ হয়েছে, সেই রেজটা আমি একটু বলতে চাই। সেই জিনিসটি হচ্ছে এরকম যে ফেসবুক নাকি 28 তারিখের মধ্যে প্রোটেক্টেড একটা অপশন এসেছে, আপনারা সকলে ইমেল পেয়েছেন কিনা জানি না। তো সেখানে বলা হয়েছে যে আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন না করলে ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি লক হয়ে যাবে। এই সংক্রান্ত বিষয়ে অনেক রকম প্রশ্ন আসছে। তো আমি একটুখানি বলতে চাই যে ফেসবুকের সিকিউরিটি অ্যান্ড লগইন যে অপশনটি আছে, সেই সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখেন যে চুজ 3 to 5 times to contact if you logged out। এই 5টি ট্রাস্টেড কন্টাক্ট যদি আপনি না দেন কখনো, তাহলে আপনার আইডিটা যে কেউ সহজে হ্যাক করতে পারে, যে কোনো মূল্যে হ্যাক করতে পারে। কিভাবে হ্যাক করতে পারে সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমরা যারা সম্মানিত পার্টিসিপেন্ট যারা আছে তারা যদি একটুখানি দেখে নিই কাইন্ডলি, এখানে অ্যাপার্ট ফ্রম দ্য ডিবেট অফ ডিভাইস কানেক্টিভিটি স্ট্রং পাসওয়ার্ড যাই থাকুক না কেন, আপনার আইডিটি হ্যাক হয়ে যাবে যদি কিনা আপনার আইডিটিতে এই ট্রাস্টেড কন্টাক্টে 5 জন, 4 জন হলে হবে না, 3 জন হলেও হবে না, এই 5 জন যদি সেট না করে দেন আপনি, আপনার আইডি হ্যাক করতে 72 ঘন্টা লাগবে। এবং ক্লাস 9, 10 অথবা 6 পড়ুয়া বাচ্চারাও কিন্তু সহজে আপনার আইডিটি হ্যাক করে ফেলতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের আরেকটা ব্যাপার করতে হবে, আমরা গেট অ্যালার্ট অ্যাবাউট আনঅথরাইজড অ্যাক্সেস, আমরা যে বিষয়টি বলি সেই জিনিসটা আমাদের সবসময় ডোন্ট গেট নোটিফিকেশন বাই ডিফল্টে থাকে। আমরা সবসময় গেট নোটিফিকেশন দিয়ে দেবো। সো আমরা যদি এই কটা ফিচার করি, আমাদের প্রাইমারি স্টেজে আমাদের ফেসবুক আইডিটি আগে আমরা রক্ষা করা শিখি, এরপর আমরা ডিভাইসের হাইজিনেশন এবং ডিভাইসটা কি করে হাইজিন করবো সেই বিষয়ে আমরা আসতে পারবো। আমি কথা প্রসঙ্গে একটি জিনিস আমি একটু দেখাতে চাই, সেটা হলো যে বাংলাদেশে এখন ফেসবুকের প্রবলেমটা অনেক বেশি। এবং দেখেন এমনই, আমি একটা মেসেঞ্জারের স্ক্রিন থেকে দেখাচ্ছি। দেখেন একটি মেয়ে অলরেডি সে ভিক্টিমাইজ হয়েছে, তার আইডি হ্যাক হয়েছে এবং হ্যাকার কিন্তু টোটালি তার কাছ থেকে টাকা চাচ্ছে। এবং দেখেন একটু আগে এখনই মেসেজ করেছে যে আমি তাকে জিডি করতে বলেছি। এখন এক্স্যাক্টলি সে কিভাবে এটা আসলে এই জায়গাটা থেকে সে বাঁচতে পারবে, তার অনেক স্ট্রং পাসওয়ার্ড ছিল অ্যাজ ওয়েল অ্যাজ তার সেলফোন নাম্বার ছিল, তারপরও দেখা গেছে তার আইডিটি হ্যাক হয়ে গিয়েছে। তো দেখেন এটা একটা কমিউনিটি প্রবলেম এবং বাংলাদেশে অনেকগুলো গ্রুপ আছে। আপনি দেখেন আমি একটুখানি এইটার মাধ্যমে আপনাদেরকে সকলকে অ্যাওয়ার করতে চাচ্ছি যে গ্রুপ অর্থের বিনিময়ে আপনাকে আসলে আইডিটি ব্যাক করে দেবে। এই যখন ব্যাপার আমাদের বাচ্চারা শিশুরা কিন্তু প্রথমে গার্জিয়ানদেরকে না বলে দেখেন ওনাকে বলছে ভাই কিছু তো জানালেন না, যে কেবলই আমাকে প্রশ্ন করছে, দেখেন তো কেবল জিডি হয়েছে। দেখেন এই জাতীয় আইডি তার কাছ থেকে প্রায় 600 টাকা নিয়েছে এবং পরবর্তীতে 800 টাকা নিয়েছে। এইভাবে বেসিক্যালি মানে এই ধরনের একটা জিনিস তারা চালাচ্ছে। তো সো আমি যে হ্যাকিং এর যে প্রসঙ্গটা আসলো, আমি বলবো এই কোভিড কালীন সময়ে সাইবার বুলিং এর সংখ্যা অত্যন্ত বেড়ে গিয়েছে এবং সাইবার বুলিং হওয়ার কারণে আপনার যে বিষয়টা বলতো হ্যাকিং বেড়ে গিয়েছে। এখন সবার একটা ধারণা বাসা আমার ওয়াইফাই রাউটার আছে, আমার আইএসপি প্রোভাইডার আছে, তাহলে আমি হ্যাকিং থেকে বাঁচতে পারবো। আসলে বিষয়টি মোটেও এরকম না। অনেক রকম পলিসি দিয়ে রেখেছে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সেই পলিসি গুলো দিয়েছে আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে আপনার রিয়েল
আইডি আপনি ব্যাক পাবেন, আর সেটাকে কাজে লাগিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ার এই সকল তথাকথিত হ্যাকাররা যারা কিনা আমাদের এই বাচ্চাদের হ্যাকিং বিভিন্ন রকমের অফিসিয়াল লিঙ্কডিন পাঠিয়ে, ফিশিং লিঙ্কডিন পাঠিয়ে তারা আইডিটি হ্যাক করছে। তো এটা হচ্ছে একটি বিষয় আমি একটু শেয়ার করলাম। আমি জানি না এটা আপনাদের সাথে রেলিভেন্ট ছিল কিনা, বাট আমার মূল্য যেহেতু এটা অ্যাওয়ারনেস মূলক একটি প্রোগ্রামে এসেছি, সুতরাং কয়েকটি ব্যাপার আমি একটু আলোচনা করতে পারি এটি। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের একটি বিষয় রাখতে হবে, সেটি হচ্ছে হ্যাকিংটা প্রিভেন্ট করতে হবে কি করে। হ্যাকিংটা প্রিভেন্ট করতে গেলে আমাদের যে বিষয়টি খুব বেশি পরিমাণ জানা প্রয়োজন। আমি একটু আমার স্ক্রিনটা আমি স্টপ করি শেয়ারটা। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের ডিজিটাল ফরেনসিকের ব্যাপারে আমাদের আইডিয়াটা থাকতে হবে। ডিজিটাল ফরেনসিকটা কি? ডিজিটাল ফরেনসিকটা হচ্ছে এটা যে আপনার সমস্ত ডিলেটেড ডেটা আপনার সামনে চলে আসবে। অর্থাৎ একটা মেয়ে একটা আইডি যদি হ্যাক হয়ে যায়, বা মেয়ে যদি কাউকে পাসওয়ার্ড দেয়, বা তার কোনো ছবি নিয়ে যদি কেউ ব্ল্যাকমেল করে বা সাইবার বুলিং করে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে যে ল এনফোর্সমেন্ট টিমকে জানাতে হবে। পাশাপাশি যেটা করতে হবে, আমাদের আস্থা রাখতে হবে যে তার ডিভাইসটা যদি জব্দ করা হয়, তাহলে তার ডিভাইস যদি জব্দ করা হয় তাহলে কি আসবে? তাহলে তার রিলেটেড যত ডেটা আছে সবকিছু চলে আসবে। তো আমি একটু একটা এক্সাম্পল একটু দেখাতে চাইছি। সেটা হচ্ছে শেয়ার মাই স্ক্রিন যদি করি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখেন, যখন একটি জিনিস হ্যাক হয়ে যায় বা কোনো একটি মেয়ে বা কোনো যখন একটা কমপ্লেন করে সাইবার বুলিং এর শিকার হয়, সে যখন কমপ্লেনটি করে তখন যে জিনিসটা আসে সেটি হচ্ছে যে যে ছেলেটি তাকে ডিস্টার্ব করছে তাকে কিন্তু পুলিশ সহজে তাকে ট্র্যাক করতে পারে। তো কিভাবে ট্র্যাক করতে পারে আমি একটু দেখাচ্ছি। যে এক্সাম্পল, যার সাথে তার রিলেশনশিপ থাকে তার কিন্তু সেলফোন নাম্বারটা থাকে। তো দেখেন এই সেলফোন নাম্বার খুব সহজে কিন্তু আপনার এনি সর্ট অফ আমি একটা ডেমো সিডিআর দেখাতে, আমি যেমন প্রেজেন্টেশন দেখাচ্ছি সেখানে আপনারা দেখতে পারবেন খুব ইজিলি। আমি একটুখানি প্রেজেন্টেশনে যাই। লাইক যে ডিভাইসটা আসলে বেসিক্যালি আমরা জব্দ করবো, যে ছেলে তাকে বুলি করছে, সেই ছেলেটার ফার্স্টে কিন্তু সেলফোন নাম্বার থাকে। সেলফোনে কিন্তু তার লোকেশন চলে আসে। প্রথমে হচ্ছে এনি সেলফোন দিয়ে কিন্তু তার লোকেশন চলে আসে। দেখেন এরকম আমরা একটা লোকেশন আপনাদেরকে দেখাচ্ছি। সেই লোকেশনে তাকে ট্র্যাক করার পর পরবর্তীতে তার ডিভাইস থেকে ডিলেটেড লগ গুলো বের করা যায়। ডিলেটেড লগ থেকে কিন্তু সে কি কি অ্যাকাউন্ট তৈরি করেছিল, তার ইউজার নেম কি, তার ক্রেডেনশিয়ালটা কি, ইভেন দো সে যদি টোটাল ডিভাইসটাকে যদি পানিতেও ভিজিয়ে ফেলে কিংবা সে যদি পোড়াতেও চেষ্টা করে, সেখান থেকেও কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত ডেটা চলে আসে। তো সুতরাং যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে ডিজিটাল সারফেস হচ্ছে এটা একটা পেন্সিলের মতো জায়গা না যে আপনি রাবার দিলে এটা মুছে যাবে, ব্যাপারটা ঠিক কিন্তু এটা। তো যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে যখন কোনো ইনসিডেন্ট ঘটে, এটা পুলিশকে জানালে পরে তাকে কিন্তু ইজিলি ডিজিটালি ট্র্যাক করা যায়, এবং ট্র্যাক ডাউন করার পর তার রিলেটেড ডেটা থেকে সবকিছু পাওয়া যায় তার ডিভাইস থেকে। লাইক তার সে কতগুলো কল করেছে, কয়টা কল করেছে, সেই কলগুলো ডিলেটেড হয়েছে কিনা, এভরিথিং ডিটেল কিন্তু এটাকে আইডেন্টিফাই করা যায়। তো সুতরাং যে ব্যাপারটা হচ্ছে, এখন আমি এত কথা বলার একটি কারণ হচ্ছে অপরাধীদের উদ্দেশ্যের যে বার্তাটি রেকর্ডিং, আমি যেটা বলতে চাই অপরাধীদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে যে তারা যত বড় অপরাধ করুক না কেন, ডিজিটাল সার্ফেসে যত বড় হ্যাকার হোক না কেন, ডিজিটাল সার্ফেসে তার কিন্তু ফুটপ্রিন্ট থাকে। এটা একটা রিয়েল ডেটা, আমি জাস্ট ব্লার করে রেখেছি যেহেতু সেন্সিটিভ ইস্যু। তো আপনি দেখেন সেখান থেকে আমরা ফরেনসিক করে তার সমস্ত অ্যাক্টিভিটি গুলো বের করতে পারি, এবং তার ফোন ট্র্যাক করতে পারি, ফোনের ভিতরে তার কি কি ছিল, ইমেল অ্যাড্রেস ছিল, কি কি পাসওয়ার্ড ছিল, সেটা আমরা বের করতে পারি। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের একটা নতুন একটা ধারণা যে ভিপিএন করলে সেটা আমরা জানতে পারবো না। আসলে অ্যাবসলিউটলি রং থিং। কেউ যদি ভিপিএন করে তাহলে কিন্তু তার এই জিনিসগুলো সহজে আমরা এটা বের করতে পারি। ভিপিএন করলেও সে ভিপিএন করে কোথায় কানেক্টেড করেছে সেই জিনিসটা আসলে জানা যায়। আচ্ছা, এখন আমি লাস্টলি যে বলি, এই টোটাল যে প্রসেসটা, সেই প্রসেসটা তখনই সাকসেস হয়। টেক প্রোভাইডারের কথা বলা হয়েছে। টেক প্রোভাইডার কথা আমি এই কারণে বলছি যে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। টেকনোলজিক্যাল যে যারা আমাদেরকে মানে আমাদের আইএসপিরা, তারা যদি লগ না রাখে অনেক সময় অপরাধীদেরকে কিন্তু ধরতে আমাদের অনেকটাই বেগ পেতে হয়। তো সেই জায়গায় সেই জিনিসটা আমাদের আসলে খুব মানে কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত। কারণ হচ্ছে
আমরা যদি এটা যদি টেক প্রোভাইডারের কাছ থেকে লগ না পাই, কারণ ওই লগের আন্ডারে কিন্তু আমাদের সমস্ত ইউজার, সেটা হ্যাকার হোক আর যেটাই হোক, সেটা ক্রেডেনশিয়ালটুকু খুব ডিটেলিং লেভেলে থাকে। সুতরাং আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের লাস্ট যে প্রসঙ্গ ছিল, সেই প্রসঙ্গটা আমি একটু আলাপ করতে চাইছি। সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে বিভিন্ন অর্গানাইজেশনের যে সকল থ্রেড গুলো আছে, সেই থ্রেড গুলো ব্যাপারে ভাইয়া একটু প্রশ্ন করেছেন। আমি এই ক্ষেত্রে আমি আমার স্ক্রিনটা একটু আবারও শেয়ার করে আমি আমার সেশনটা শেষ করে ফেলবো। সেটি হচ্ছে যে বিভিন্ন অর্গানাইজেশনাল থ্রেড গুলো বের করতে গেলে আপনারা দেখেন, আমরা ডেমো কিছু সার্ভারের সাসপিশিয়াস লগ গুলো নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আমাদের বিভিন্ন রকমের ইস্যুস গুলো আছে। সেটাগুলো আমি একটুখানি সময় নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিকিউরিটি অপারেশন সেন্টার মাধ্যমে আমরা যে কোনো রকমের সাসপিশিয়াস ইনবাউন্ড এবং আউটবাউন্ড লগগুলো দেখতে পারি। এবং আমাদের আমরা অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনে আমরা পেইড ভার্সন উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম ব্যবহার করি না। তো যার কারণে যে বিষয়টি আসলো সেটি হচ্ছে যে পেইড সফটওয়্যার ইউজ না করার কারণে যে কোনো রকমের ম্যালওয়্যার এবং আপনার নন পেইড যে কম্পিউটার, সেটা একটা অ্যাটাকার হিসেবে কাজ করতে পারে। তো আমাদের আসলে অর্গানাইজেশন এবং গভর্নমেন্টের অলরেডি পলিসি আছে, বাট আমরা এখন ইমপ্লিমেন্ট করছি না। আমাদের যদি 100টা পিসি থাকে, ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে মেজর 10টা পিসি লাইসেন্স ব্যবহার করছি, আর বাকি 90টা পিসি দেখা যাচ্ছে ক্র্যাক ভার্সন ব্যবহার করি। তো এই জায়গাগুলোতে যদি আমরা ওয়ার্কআউট করতে পারি, তাহলে আমরা ইনবাউন্ড এবং আউটবাউন্ড অ্যাটাকগুলো বন্ধ করতে পারবো। তো যাই হোক, আমি আমার সেশনটা দীর্ঘায়িত করতে চাই না। যদি কোনো প্রশ্ন থেকে পরবর্তীতে আমরা আবার কোশ্চেনারি সেশনে আমরা বিষয়টা আলোচনা করব। তবে এইটুকু বলতে চাই, আমাদের এই পার্টিসিপেন্টের ভিতরে যদি সাইবার বুলিং রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, বা তারা যদি মামলা করতে চায়, বা ইনভেস্টিগেশন প্রসেস নিয়ে তাদের কোনো কোয়ারি থাকে, এখানে আমাদের সম্মানিত অন্যান্য, আমার ছাড়াও আমি বলতে চাই, সাইমুল ভাই, আমার ডাক নিকনেম হয় পিয়াস ভাই, আপনার নিকনেম করে ডাকি, উনি আরো বেশি ডিটেলস জানেন এই লিগ্যাল প্রসেস গুলো নিয়ে। তো সো দ্যাট আমরা সেখানে আমার কোশ্চেন গুলো অ্যান্সার পাবো। তো সকলকে ধন্যবাদ, সকলকে শুভকামনা। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিস্টার তানভীর হাসান জোহা আপনাকে। বেশ সুন্দর করেই কিন্তু আসলে আপনি উপস্থাপন করেছেন বিষয়গুলো, এবং মানে বাস্তব জীবনের উদাহরণগুলো সহ। কারণ অনেক সময় তাত্ত্বিকভাবে বুঝালে একটা সময় মানুষ আগ্রহ হারিয়ে ফেলে। আপনি যেভাবে বুঝিয়েছেন, আমার মনে হয় দর্শকদেরও বুঝতে বেশ সুবিধা হবে। ধন্যবাদ আপনাকে। আমরা আবার আপনার কাছে ফেরত আসবো। আমি এই মুহূর্তে মুভ করব আমাদের পরবর্তী স্পিকার, মিস্টার মুনেম শাহরিয়ার। তিনি এই মুহূর্তে কমিউনিটি ম্যানেজার এবং কো ফাউন্ডার হিসেবে কর্মরত আছেন আরডুইনো কমিউনিটি বাংলাদেশে, এবং বেশ কিছুদিন যাবতীয় টেকনোলজি রিলেটেড, আইটি সেক্টর রিলেটেড কাজ করছেন, এবং আমেরিকান এম্বাসির সাথেও একজন পার্টনার হিসেবে কাজ করছেন দীর্ঘ সময়। মুনেম ভাই, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আমাদের বেশ কিছু বিষয় হয়তো জানার প্রয়োজন হবে আপনার কাছ থেকে। আপনি আপনার মতন করেই বলবেন, তারপর আমি একটু রিমাইন্ডার দিচ্ছি আমাদের পাসওয়ার্ড ঘটিত জিনিসগুলো। যেমন জোহা ভাই কিন্তু শুরুতে বলে গিয়েছিলেন যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন মানেই এই নয় যে আমি শতভাগ ইয়ে হলাম। আবার অনেকে দেখা গেছে যে যার যার মোবাইল ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেয়। এটা অনেক ট্রেডিশনাল ছিল এক সময়, আমাদের অনেকের প্যারেন্টসরাও দিত। তো এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করেন, এন্ড অলসো আপনার আমি যদি কোনো ধরনের অ্যাক্টিভিটি করানোর সুযোগ থাকে আমাদের গেস্টদের সাথে, সেটাও আপনি করবেন। এবং অন্য যে কোনো অ্যাডভাইস যেটা আমাদেরকে আসলে ব্যক্তিগত এই হাইজিনটা মেনটেন করতে দেয়, ডিজিটাল হাইজিন যদি আমি বলি, সেই জন্য। তো আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং সময়টা যেহেতু আমাদের সীমিত, যতটুকু সংক্ষেপে সম্ভব অনুষ্ঠানের আপনার মর্যাদা ঠিক রেখেই ততটুকুর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মনে হয়। অসংখ্য ধন্যবাদ রাতুল ভাইয়া, স্বাগত সবাইকে। তো আমি আমাদের এই যে 6 দিন ব্যাপী বা 5 দিন ব্যাপী যে অনুষ্ঠান, এটার একটা সম্পূর্ণ অনুষ্ঠানটার বা পুরো ওয়ার্কশপটা বলি বা সেশন বলি, একটা ফ্লো আছে। তো ওই ফ্লোর সাথে রেখেই বলতে চাই
যেমন গতদিনে আমরা কথা বলেছি যে ন্যাশনাল লেভেলে আমাদের সিকিউরিটি, সাইবার সিকিউরিটি কিরকম হওয়া উচিত, আমাদের গভর্নমেন্ট থেকে কি ধরনের পলিসি আসা উচিত, ব্যাংকগুলোর কি ধরনের স্টেপস নেওয়া উচিত। আজকে আমরা কথা বলছি যে আমাদের ব্যক্তি পর্যায়ে কি হওয়া উচিত। যেমন তানভীর হাসান জোহা ভাই একটু আগে বললেন যে যে সাইবার বুলিং এর শিকার হলে কিভাবে অথরিটির কাছে যাওয়া উচিত। সো আমি আরেকটু বেস লেভেলে নামার চেষ্টা করব আমার অংশে। তো আমরা এমন কি কি গুড হ্যাবিটস আমাদের মধ্যে রাখতে পারি যেন আমি সহজে সাইবার বুলিং বলি বা আমার পাসওয়ার্ড কম্প্রোমাইজড হয়েছে বা আমার ডিভাইস কম্প্রোমাইজ হয়েছে, এই জিনিসগুলোর ফাঁদে না পড়ি। তো আমি একটু স্ক্রিন শেয়ার করব। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমার স্ক্রিন মনে হয় দেখা জি যাচ্ছে, জি, রাইট? পারফেক্ট দেখা যাচ্ছে। ওকে, সো আমরা যেটা বলছি এবারের প্রতিপাদ্য এবং হ্যাশট্যাগ গুলোতে আমরা বলছি বি সাইবার স্মার্ট, ডু ইয়োর পার্ট। তো আমি ডু ইয়োর পার্ট নিয়ে কথা বলবো যে আপনি একজন ব্যক্তি হিসাবে কি করবেন। আপনি হয়তো বা অথরিটি ফিগারে নেই, আপনি হয়তো বা বাংলাদেশের গভর্নমেন্টে নেই, আপনি হয়তো বা বাংলাদেশের কোনো অথরিটি ফিগারও নেই, আপনি একজন সাধারণ ইউজার। আপনার জায়গা থেকে আপনি কি করবেন? সো আপনার জায়গা থেকে আপনি কি করবেন এটা নিয়ে কথা বলবো। এক মিনিট, আমার মনে স্ক্রিনটা শেয়ার হচ্ছে। ওকে, আচ্ছা, আমার পরিচয় দিয়ে দিয়েছেন, আমি স্লাইডটা স্কিপ করে যাই। আপনার কি পার্ট এটা নিয়ে কথা বলার জন্য আমরা একটা অ্যাক্টিভিটি করব। অ্যাক্টিভিটিতে আপনাকে একজন মানুষের সম্পর্কে আমি কিছু ইনফরমেশন দেব, তার জন্য আপনার একটা পাসওয়ার্ড বানাতে হবে। তো মনে করেন যে একজন মানুষ, কাল্পনিক একজন মানুষ যার নাম সাদিফ, সে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলছে এবং আপনি তার একজন খুব ক্লোজ ফ্রেন্ড। সে আপনার কাছে পরামর্শ চেয়েছে যে আমি কিভাবে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে খুব ভালো রাখতে পারি, যেন মানুষ জাস্ট ব্রুট ফোর্স অ্যাপ্লাই করে বা র্যান্ডম পাসওয়ার্ড চেক করে বা ডিকশনারি অ্যাটাক করে, ডিকশনারি অ্যাটাক মানে ডিকশনারি ওয়ার্ড দিয়ে আপনার পাসওয়ার্ড হ্যাক করার চেষ্টা করে, যেন আপনার পাসওয়ার্ডটাকে সে ভেঙে ফেলতে না পারে। সো তার সম্পর্কে কিছু পাবলিক ইনফরমেশন দেওয়া আছে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনাদের এখন টাস্ক হবে মেন্টিমিটারে যাওয়া। আপনার নিচে দেখতে পাচ্ছেন যে লেখা আছে menti.com এ যেতে, এবং menti.com এ গিয়ে যেই কোডটা দেওয়া আছে 35646226। সো আপনারা সবাই আই গেস পিসি থেকে আছেন, বেশিরভাগ মানুষই। যারা ফোন থেকে আছেন তারাও যেতে পারবেন, ব্রাউজার থেকে আপনারা যাবেন menti.com। সো আমরা এখন তার জন্য একটা পাসওয়ার্ড বানাবো। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, উপরে আপনাদের লেখা আছে যে আপনাকে যেতে হবে menti.com এবং এই কোডটা দিয়ে এই প্রেজেন্টেশনটাতে লগ ইন করতে হবে। সো আমার আমার আগের পয়েন্টটা কি ক্লিয়ার যে আমাদের এখন অ্যাক্টিভিটিটা কি? কেউ যদি আনক্লিয়ার থাকেন তাহলে কাইন্ডলি মেসেজে লিখবেন, আমি মেসেজে খেয়াল রাখছি। মনিয়ম ভাই, আপনার পারমিশন নিয়ে আমি যদি আরেকবার একটু বুঝিয়ে দিই সবাইকে। দর্শক, আমাদের ছোট্ট একটু এখন বলতে পারি একটি অ্যাক্টিভিটি বা গেম, যেটাই বলি খুব সংক্ষেপে আমরা শেষ করবো এটা। menti.com এ আমরা চলে যাই মোবাইল বা ল্যাপটপ থেকে। এই ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন নিজেরাই জিজ্ঞেস করে যে আপনার কোড নাম্বারটি কত। তো সেই জায়গায় আপনি এখানে নিচে যে কোডটা দেওয়া আছে ওইটাকে টাইপ করে ঢুকে যাবেন, তারপরে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই অ্যাক্টিভিটির পরে একটা ফলাফল আসবে, সেই ফলাফলের উপরে ভিত্তি করে আসলে আমাদের দৈনন্দিন অনেক কিছুই ডিজিটালের ব্যাপারে বোঝা যাবে, এবং যেটা মুনিম ভাই পরবর্তীতে ক্লিয়ার করবে পাসওয়ার্ড প্রোটেকশনের ব্যাপারগুলো। তো দয়া করে এই কাজটি আমরা করি এবং যত দ্রুত করা যায়। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ রাতুল ভাইয়া। হ্যাঁ, রাতুল ভাইয়া যেটা বলছিলেন, সো পাসওয়ার্ড তৈরি করার জন্য ওনার কিছু পাবলিক ইনফরমেশন আপনার সাথে আমরা শেয়ার করছি। যেমন ওনার নাম হলো সাদিব সাহাদ খান, একজন কাল্পনিক ক্যারেক্টার যিনি বাংলাদেশের সৈয়দপুরে থাকেন। ওনার প্রিয় ফল আম। ওনার ডগ বা পোষা কুকুরের নাম হলো টম। ওনার ওয়াইফের নাম হলো টিনা। ওনার কার পছন্দ এবং ওনার জন্ম 1997 সালে। সো এই তথ্যগুলোর ভিত্তিতে বা এই তথ্যগুলোর বাহিরেও চিন্তা করে আপনি আপনার ফ্রেন্ডকে একটা পাসওয়ার্ড বানাতে হেল্প করছেন, যেটা আপনি পাসওয়ার্ডটা কি বানাবেন এটা গিয়ে আপনি menti.com এ লিখবেন। সো এখন পর্যন্ত কেউ মনে হয় লগ ইন করেনি। ওকে, আমাদের বেশ কয়েকটা পাসওয়ার্ড সাজেশন এসেছে, যেমন ম্যাঙ্গো 1997, শাহাত 1997,
আমি কিন্তু পাসওয়ার্ড বলেছি, ঠিক আছে, আমি কিন্তু আইডি বলিনি। তো এটা একটা সেলফ অ্যানালাইসিস অ্যাক্টিভিটি, এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন। ওকে, একজন লিখেছে GSH, এটা একটু বেটার। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা সবাই ওনাকে পাসওয়ার্ড সাজেস্ট করছি, এবং সবার পাসওয়ার্ড গুলো যত আসছে আমাদের অনেকগুলো সাজেশন আছে। একজন লিখেছেন হাইওয়ে টু দা হেল 69। এই পাসওয়ার্ডটা কিন্তু সরাসরি আপনার ইংলিশ শব্দের সাথে মিলে যায়। আবার একজন লিখেছেন 1997 সৈয়দপুর বিডি কিন্তু তার ঠিকানার সাথে মিলে যায়। তো কেউ যদি একটু চিন্তা করে ওখানে একটা ব্রুট ফোর্স অ্যাটাক করে, বা কেউ যদি একটু চিন্তা করে সেখানে ডিকশনারি অ্যাটাক করে, বা তাকে নিয়ে একটু ঘাটাঘাটি করে, সে কিন্তু এই ইনফরমেশন গুলো পেয়ে যাবে। ওকে, আপনারা সবাই পাসওয়ার্ড দিতে থাকেন। আমি যেহেতু আমাদের সময় কম, আমরা একটু প্রোগ্রেস করছি। সবাইকে অনেক ধন্যবাদ। কার পাসওয়ার্ডের কোন জায়গাটা কারেক্ট করা যায় বা আরো স্ট্রং করা যায়, এটা নিয়ে আমরা কথা বলবো পরের স্লাইডে। আমি আবার আমার স্লাইডে ফিরে যাই। তো আপনাদের স্লাইড গুলোতে আমি ইচ্ছাকৃত আপনাদেরকে একটু মিসলিড করেছি। মিসলিডের জায়গাটা ছিল আমি আপনাদেরকে তার সম্পর্কে অনেকগুলো পাবলিক ইনফরমেশন দিয়েছি, এবং আমি পাবলিক কথাটা বোল্ড করে রেখেছিলাম। যেই ভুলটা আমরা সবাই নিজেদের পাসওয়ার্ড দেওয়ার সময় করি, যে আমরা সব পাবলিক তথ্য দিয়েই পাসওয়ার্ড বানাই। তো কারো বাড়ি যদি হয় সৈয়দপুর, সে লেখে সৈয়দপুর 123, বা কারো জন্ম যদি হয় 1997-তে, সে লেখে যে সামথিং 1997, বা সরাসরি ইংলিশ শব্দ থেকে পাসওয়ার্ড তৈরি করে। সো এখন একটা প্রশ্ন আসতে পারে যে পাসওয়ার্ড দিয়েই কি আমি সেফ? একটা স্ট্রং পাসওয়ার্ড দিলেই কি আমার জীবন একদম 100% সেফ? না, কিন্তু পাসওয়ার্ড একটা অ্যাকাউন্টের একদম বেসিক লেভেল অফ সিকিউরিটি, একদম প্রথম ধাপ। সো ওই জায়গাতেই যদি আমরা ভুল করি তাহলে সেটা উচিত হবে না। সো অনেকেই পাসওয়ার্ড দিয়েছেন কারেক্ট, অনেকেই ভুল দিয়েছেন, ওগুলো একটা একটা করে যাওয়ার আমার উচিত ছিল, কিন্তু যেহেতু সময় নেই আমি একটু দ্রুত যাচ্ছি। সো পাসওয়ার্ডে আপনি যেটা করবেন, যে একটা পাসওয়ার্ডকে স্ট্রং করার জন্য কিছু জিনিসের মিশ্রণ ঘটাবেন। যেমন ক্যাপিটাল লেটার রাখবেন, ওর মধ্যে স্মল লেটার রাখবেন, তার মধ্যে নাম্বার রাখবেন। খুব ভালো হয় যদি স্পেশাল সাইন দিতে পারেন। অনেকে একটা কাজ করতে পারেন যে বাংলিশ লিখতে পারেন, সরাসরি ইংলিশ শব্দ ব্যবহার না করার শ্রেয়। সো পাসওয়ার্ড যেন কেউ ব্রুট ফোর্স অ্যাটাক করে, বা আপনার ডিকশনারি অ্যাটাক করে, বা গেস করে বের করতে না পারে। হ্যাঁ, এজন্য আপনি কখনোই সেখানে পার্সোনাল ইনফরমেশন ব্যবহার করবেন না। আমি অ্যাক্টিভিটির শুরুতে আপনাদেরকে ইচ্ছে করেই কিছু পার্সোনাল ইনফরমেশন দিয়ে মিসলিড করেছি, যেন আপনারা পার্সোনাল ইনফরমেশন দিয়ে পাসওয়ার্ড সাজেস্ট করেন। আরেকটা জিনিস করবেন যে ইজি টু রিমেম্বার আপনার জন্য, কিন্তু অন্যদের জন্য যেন ইজি টু রিমেম্বার না হয়। এবং আপনার পাসওয়ার্ড কখনোই, আমরা যেটা অনেকেই করি, আমি নিজেও এককালে এটা করতাম যখন শুরুর দিকে, যে আমি একটা পাসওয়ার্ড দিয়েছি মেইলে, সেটাকে আবার আমি একটা ডিজিটাল ডকে সেভ করে রেখেছি, একটা ওয়ার্ডে সেভ করে রেখেছি যেন ভুলে না যাই, বা একটা গুগল ডকে বা নোটে সেভ করে রেখেছি। তো এই কাজটা আমাদের করা যাবে না। এবং আরেকটা জিনিস আমাদের প্রায় ভুল করি, বিশেষ করে যারা টিকে সরাসরি জড়িত না, যে আমরা একই পাসওয়ার্ড সবগুলো প্ল্যাটফর্মে দেই। আমার গুগলে, আমার ফেসবুকে, আমার মাইক্রোসফট অ্যাকাউন্টে, আমার দারাজ অ্যাকাউন্টে, সবগুলো জায়গায় একই পাসওয়ার্ড অনেক সময় আমরা দিয়ে ফেলি। সেটা করা উচিত নয়। তো আমি একটু দ্রুত যাচ্ছি, অনেকের জন্য হয়তোবা একটু কঠিন হবে ক্যাচ করা। তো আমাদের এটার রেকর্ডিংটাও আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা লাইভটা পরবর্তীতে রিক্যাপ করতে পারবেন, এবং আমি প্রেজেন্টেশন স্লাইডটাও দিয়ে দেবো। তো অনেক সময় আপনারা কোনো একটা সাইটে লগ ইন করার সময় আপনাকে দেখায় যে সেভ দিস পাসওয়ার্ড, বিশেষ করে গুগল ক্রোম, ফায়ারফক্স, তারা দেখায়। এবং অনেক জায়গায় আমাদের একটা কনফিউশন আসে যে আমি এখানে পাসওয়ার্ড সেভ করব নাকি আমি সেভ করব না। তো এই জায়গাটাতে একটা কমন রুল হলো যে যদি না করেন সেটা বেশি ভালো, কারণ আপনি সেটা গুগল অ্যাকাউন্টে করলেন, গুগলের সিকিউর সার্ভারে করলেন, তারপরেও আপনার যদি গুগল অ্যাকাউন্টটা কখনো কম্প্রোমাইজ হয়ে যায়, তার মানে আপনার সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড কম্প্রোমাইজ হয়ে গেল। কিন্তু তারপরে যদি করতেই হয়, আপনি খেয়াল রাখেন সেটা আপনার নিজের অ্যাকাউন্টে হচ্ছে কিনা, আপনার ডিভাইসে হচ্ছে কিনা। বিশেষ করে আমরা অনেক সময় অন্য কারো ল্যাপটপ থেকে বা একটা পাবলিক ডিভাইস থেকে যখন ইন্টারনেটে ঢুকি এখন, তখন এই চ্যালেঞ্জটা বেশি হয় যে ওখানে অটো সেভ পাসওয়ার্ডটা চালু হয়ে থাকে, এবং আমরা খেয়াল না করি ওখানে ওকেতে ক্লিক করি। এই ছোট্ট একটা মিস্টেকের জন্য আমার পাসওয়ার্ডটা হয়তো বা অন্য কারো ডিভাইসে সেভ হয়ে যায়।
ওকে, সো পাসওয়ার্ড নিয়ে কথা বলছি এখনো। পাসওয়ার্ড একদম প্রাইমারি লেভেল অফ সিকিউরিটি, মানে এর চাইতে নিচে হয়তো বা কোনো সিকিউরিটি লেয়ার নাই। সো একটা কমপ্লেইন আমাদেরকে সবাই অনেক সময় করেন যে আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান বারবার, এই জন্য সেটাকে হয়তো বা একটা গুগল ডকে বা গুগল শিটে বা কোথাও ডিজিটালি লিখে রাখেন। বা পাসওয়ার্ড বারবার ভুলে যাই, এজন্য আমি খুব সহজ পাসওয়ার্ড দিই, আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখি। আমি পাসওয়ার্ড ভুলে যাই, এজন্য আমি আমার বার্থডেটা দিয়ে রাখি। এই অভিযোগটা আমাদের ডেইলি লাইফে অনেকেই হয়। আমি যাকে যাকেই বলেছি যে একটু কঠিন পাসওয়ার্ড দেবেন। সো এখন দুইটা জিনিস হতে পারে, একটা আপনি আপনার গুগলের পাসওয়ার্ড ম্যানেজার বা স্যামসাং এর পাসওয়ার্ড ম্যানেজার এটা দিয়ে সেভ করে রাখতে পারেন, যদিও ওটা রিকমেন্ডেড করে না অনেকেই, আমিও রিকমেন্ড করি না অ্যাজ এ পারসন, বাট সেটা করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন যে আপনি ডিজিটাল কোথাও না রেখে, যদি খুবই মনে হয় যে আপনি ভুলে যাবেন, তখন আপনি ফিজিক্যাল ওয়ার্ল্ডে একটা কাগজে লিখে রাখেন। চান্সেস আর একজন হ্যাকার সহজে আপনার বাড়িতে এসে আপনার শোকেস থেকে আপনার কাগজটা বের করে দেখে আপনার কম্পিউটার হ্যাক করতে যাবে না, আনলেস সে একটা ফিজিক্যাল চোর বা ডাকাত যে আপনার বাড়িতেই অ্যাটাক করেছে, বা আপনার বাড়ির কেউ যে আপনার পাসওয়ার্ডটা কম্প্রোমাইজ করেছে। এটা যদি না হয়, তাহলে ফিজিক্যাল কাগজে লেখা পাসওয়ার্ড সাধারণত ডিজিটাল ওয়ার্ল্ডে কম্প্রোমাইজ হয় না। তারপরেও এটাও গুড প্র্যাকটিস না। গুড প্র্যাকটিস হলো নিজের পাসওয়ার্ড নিজের মনে রাখা, বাট আমাদের অনেকেই অনেকগুলো যখন ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ইউজ করি তখন ভুলে যাওয়ার প্রবণতাটা থাকে। এবং এই অভিযোগটা আমার কাছে, যেহেতু আমি টেক ব্যাকগ্রাউন্ডের, আমাকে অনেকেই বলে যে আমি তো পাসওয়ার্ড ভুলে যাই, এজন্য সহজ পাসওয়ার্ড দেই। তো পাসওয়ার্ড পার্ট গেল। এতটুকুর মধ্যে যদি কারো প্রশ্ন থাকে তাহলে মনে হয় মেসেঞ্জার না, আমাদের চ্যাট বক্সে করতে পারেন, আমরা উত্তরগুলো কভার করতে পারি। আর যদি কারো কনফিউশন না থাকে তাহলে আমি একটা থামস আপ রিঅ্যাকশন প্রত্যাশা করছি। ওকে, থামস আপ পেয়েছি আমি বেশ কয়েকজনের কাছ থেকে, তাহলে আমি প্রসিড করছি। হ্যাঁ, তো জোহা ভাইয়া যেটা বলছিলেন পরের ধাপে, যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ নট এনাফ, একদম 100% কারেক্ট। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এনাফ না, কিন্তু এটা একদম বেসিক একটা প্রাইমারি হাইজিনের মতো এটা চালু করে রাখা উচিত। সো আপনার যদি জাস্ট একটা পাসওয়ার্ড থাকে, তাহলে হয়তোবা আপনার অ্যাকাউন্ট যদি 80% ভালনারেবল হয়, তাহলে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকলে হয়তোবা 50% ভালনারেবল হবে। সো আমরা এই জন্য হাইলি রিকমেন্ড করি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে। সো এখানে আমি ধারণা করছি যে অনেকেই আছি যারা শিক্ষার্থী, অনেকেই আছি যারা খুব এক্সপার্ট। সো যেহেতু আমাদের লাইভটা অনেক মানুষ দেখছে এবং আমাদের প্রোগ্রামটা সাধারণ মানুষকে উদ্দেশ্য করে করা, তাই আমি একটু বেস লেভেলের আলোচনাগুলো কভার করব। সো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে কথাটা আমরা বলছি, এটা আসলে কি? নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা 2 স্টেপে আপনাকে ভেরিফাই করবে। সো প্রথম স্টেপে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকবেন, দ্বিতীয় স্টেপে সে হয়তো আপনার ফোনে আপনাকে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে, বা আপনার অন্য কোনো একটা ডিভাইসে হয়তো বা একটা পপ স্ক্রিন দেখাবে, বা আপনাকে হয়তো বা অন্য কোনো একটা সিকিউরিটি কোশ্চেন করবে বা সিকিউরিটি পাস চাবে, যেটা আগে থেকে আপনি করেছেন। এবং এটা যদি আপনি ব্যাংক বা ফাইন্যান্সিয়াল বিষয়ের ক্ষেত্রে হয়, তখন ব্যাংক থেকে আপনাকে একটা হার্ডওয়্যার টোকেন দেয়, একটা ছোট্ট ক্যালকুলেটরের মতো ডিভাইস। একটা পাসওয়ার্ড আপনি ওদের পোর্টালে দেন, আরেকটা পাসওয়ার্ড, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার ওই ক্যালকুলেটরের মতো ছোট্ট ডিভাইস ওখানে ভেসে ওঠে, তারপরে দুইটা মিলিয়ে আপনার পাসওয়ার্ডটা করা হয়। সো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনাকে 100% সেভ করবে না, কিন্তু এটা অনেকাংশে আপনাকে সেভ করবে। সো মোটামুটি সব প্ল্যাটফর্মেই 2 স্টেপ অথেন্টিকেশন একই রকম ভাবে সেট করে। সো আমি গুগলের জন্য, যেহেতু জিমেইল বেশিরভাগ মানুষই এখন ব্যবহার করেন, ওই জিনিসটা আমি একটু দেখানোর চেষ্টা করব। সো পুনশ্চ আমি স্লাইডটা শেয়ার করে দেবো, আমি খুব দ্রুত যাচ্ছি। স্লাইডটা আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে ইমেল করে দেওয়ার ব্যবস্থা করব আমরা ইনশাআল্লাহ। সো আপনার গুগল অ্যাকাউন্টে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2 স্টেপ ভেরিফিকেশন কিভাবে চালু করবেন, আপনি এখন আপাতত ধাপগুলো দেখে নিন। আমরা আপনাকে স্লাইড দিলে আপনি পরবর্তীতে হয়তো বা ঠান্ডা মাথায় প্রসেসগুলো করতে পারবেন। সো প্রথমে আমাদেরকে যেতে হবে myaccount.google.com এ। সেখানে গেলে আপনার অ্যাকাউন্টের যাবতীয় সেটিং, পার্সোনাল ইনফো, ডাটা প্রাইভেসি, আপনার শেয়ারিং সবকিছু থাকবে। তারপর আপনি নিচে দেখতে পারবেন যে দেয়া আছে সিকিউরিটি সেটিংস। তো আপনাকে তারপরে সিকিউরিটি সেটিংসে যেতে হবে। সেখানে যাওয়ার পরে বেশিরভাগের অ্যাকাউন্টেই আপনি খেয়াল করবেন 2 স্টেপ ভেরিফিকেশনটা বন্ধ হয়ে আছে, কারণ বাই ডিফল্ট এটা বন্ধ করা থাকে। সো এইটা আপনি চালু করবেন। সো ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে
তখন বেশ কয়েকটা অপশন দেবে যে আপনি রিকভারি, সো ক্লিক করার সাথে অপশন দিতে পারে বা তার নিচেও দিতে পারে, যেহেতু গুগল ইন্টারফেস বারবার আপডেট করে। সো আপনার রিকভারি ফোন কি, আপনার রিকভারি ইমেল নাম্বার কি, বা কেউ সিকিউরিটি কোশ্চেন প্রেফার করেন তাদের ক্ষেত্রে, আমি পার্সোনালি সিকিউরিটি কোশ্চেন প্রেফার করি না, কারণ ওটা আমিও ভুলে যাই। সো রিকভারি ফোন নাম্বারে যদি আপনি যান, তখন সেখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে বলবে, তারপর আপনি টেক্সট মেসেজ সিলেক্ট করার পর নেক্সট করবেন, করলেই আপনার কাছে একটা কোড আসবে গুগলের কাছ থেকে, ওই কোডটা বসাতে হবে। বসানোর পর আপনি দেখবেন আপনার 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। একটু আগে জোহা ভাইয়া যেটা দেখালেন ফেসবুকের ক্ষেত্রে, ওখানেও অনেকটা নিয়ম একই রকম, এবং আমি যতজনের দেখেছি আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছে, বেশিরভাগেরই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা থাকে না। সবাই জানার পরেও যেটা একটা কমন সেন্স চালু করে রাখা, তারপরেও আমরা হয়তোবা সময়বশত বা হয়ে ওঠেনি, এজন্যই চালু করিনি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আমাদের ওয়ার্কশপটা শেষ হওয়ার পরে আপনি একটু চেষ্টা করবেন যে আপনার জিমেইল অ্যাকাউন্ট, আপনার ফেসবুক অ্যাকাউন্ট, এগুলোতে 2 স্টেপের ভেরিফিকেশনটা চালু করে রাখতে। সো পুনশ্চ এটা আপনাকে 100% সেভ করবে না, কিন্তু এটা একটা ছোট্ট জিনিস যেটা আপনাকে সাহায্য করবে। সো আমি আর বেশিক্ষণ নেব না, জাস্ট কয়েকটা কুইক টিপস দিয়ে দেবো। যেমন যখন আপনি অন্য কারো পিসি থেকে বা একটা পাবলিক পিসি থেকে ইন্টারনেট ইউজ করছেন, তখন চেষ্টা করেন ওদের লগ ইন করা অংশ থেকে না ঢুকে আপনি ইনকগনিটো মোড বা প্রাইভেট ব্রাউজার ব্যবহার করতে। এটাও 100% আপনাকে সেভ করবে না, বাট ইটস এ গুড প্র্যাকটিস। তারপরে ইনকগনিটো মোড কিভাবে ব্যবহার করবেন, আপনি ব্রাউজারের ডান দিকে উপরে দেখবেন যে 3টা ডট আছে, ওখানে ক্লিক করলেই আপনার ইনকগনিটো উইন্ডো বা প্রাইভেট উইন্ডো নামের একটা অপশন চলে আসে। আরেকটা বিষয় হলো যে আপনি যদি অন্য কারো ডিভাইসে ভুল করে নিজের লগ ইন করে রাখেন, তখন লগ ইন করতে ভুলে যান, যেটা আমাদের অনেক সময় হয় যারা আমরা পাবলিক অফিসে বা ওপেন প্ল্যান অফিসে কাজ করি বা স্কুলের কম্পিউটারে ঢুকি, সেখানেও আপনি ওই যে আবার myaccount.google.com এ যাবেন, গিয়ে আপনার সিকিউরিটি সেটিংসে যাবেন, যাওয়ার পরে ওখানে দেখবেন লেখা আছে মাই ডিভাইসেস, দুঃখিত। তো সেখান থেকে আপনি আপনার ডিভাইসকে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসকে লগ আউট করতে পারবেন। অর্থাৎ আপনি হয়তো বা অফিসের একটা পিসিতে লগ ইন করেছিলেন, লগ আউট করতে ভুলে গেছেন, সেটা আপনি বাড়িতে আসার পর মনে পড়েছে, তখন অনেকেই আমাকে এরকম ফোন দেয় বা মেসেজ দেয় যে আমি তো লগ আউট করতে ভুলে গিয়েছি। তো সেই ক্ষেত্রে এটা খুব সহজ একটা নিয়ম যে আপনি জাস্ট আপনার সেটিংসে ঢুকে অপর যে ডিভাইসটাতে আপনি লগ ইন করেছিলেন সেটাকে লগ আউট করে দিতে পারবেন। এটা আমি এখানে পুনশ্চ জিমেইলের দেখাচ্ছি, আপনি একইভাবে ফেসবুকের ক্ষেত্রেও করতে পারবেন। ওকে, সো আরেকটা রুল অফ থাম্ব হলো যে যখনই আপনার মনে হবে ইটস টু গুড টু বি ট্রু, কেউ আপনাকে অনলাইনে এমন কোন অফার করছে যেটা মনে হচ্ছে খুবই ভালো, বা আপনি খুব কনফিউজড যে আসলে এটা আমার করা উচিত কিনা, বা আপনি কনফিউজড একটা সেটিংস নিয়ে যে আমি এটা কিভাবে সিকিউর করবো, জাস্ট গুগল ইট। গুগল করবেন, ভালো ভালো অনেক ফোরাম আছে যারা সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলে, ইভেন গুগলেরই অনেক ফোরামস আছে। সো সেখানে আপনি দৈনিক বেসিক আইডিয়া গুলো পাবেন যে আপনি কিভাবে নিজেকে সেফ রাখতে পারেন। সো আপনাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, এটা একটা গুগলের গেম এন্ড প্ল্যাটফর্ম যেটা মানুষকে ইন্টারনেট অসাম হতে শেখায়, অর্থাৎ বেসিক সাইবার সিকিউরিটি গুলো শেখায়। সো আপনি জাস্ট একটু টুকে রাখতে পারেন, অথবা আমি স্লাইড শেয়ার করলে ওখান থেকেও যেতে পারেন, beinternetawesome.google.com। এই ঠিকানা থেকে আপনি একটা গেম আছে সেটা খেলবেন এবং আগামী দিনের সেশনের আগেই চেষ্টা করবেন। সো ইটস ফান, গেমটা ফান, এবং সাথে আপনাদেরকে সাইবার সিকিউরিটির বেসিক্স কিছু জিনিস শেখায় যেগুলো প্রতিটা মানুষের জানা উচিত। সো আমি এটা চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি, যেন আপনারা পরে দেখতে পারেন, আর স্লাইডটাও শেয়ার করে দেবো। অসংখ্য ধন্যবাদ, আমি আর সময় নেব না, ব্যাক টু রাতুল ভাইয়া। ধন্যবাদ মনিম ভাই আপনাকে সুন্দর করে আমাদের ব্যাখ্যা করার জন্য। স্লাইডটি বানিয়ে যেভাবে আপনি দেখিয়েছেন, আমার মনে হয় আমাদের কারো যদি বুঝতে এখনো বাকি থাকে, হয়তো কেউ স্ক্রিনশট নিয়ে রেখেছেন বা ভিডিওটি দেখতে পারবেন। একদম ধাপে ধাপে বেসিক থেকেই আপনি দেখিয়েছেন। পাশাপাশি ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের পরবর্তী বক্তার কাছে যাব। পরবর্তী বক্তা আমি পরিচয় করে দিচ্ছি দর্শক আপনাদের সাথে, এমডি সাইমুম রেজা তালুকদার। তিনি এই মুহূর্তে কর্মরত আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তিনি সিনিয়র লেকচারার হিসেবে কাজ করছেন, ডিপার্টমেন্ট অফ লতে। আমার নিজের ইউনিভার্সিটি ছিল একসময়, এটা আমার আন্ডার গ্রাজুয়েট এখান থেকে। যে সঙ্গত কারণেই সাইমুম ভাই আপনার কাছে আমার এক্সপেকটেশন হয়তো বেশি থাকবে। পাশাপাশি কিন্তু এটা বলাই বাহুল্য যে শুধু লেকচারের পরিচয়টা যদি দেওয়া হয় তাহলে ওনাকে সম্পূর্ণভাবে পরিচয় করানো হবে না। সাইমুম ভাই আমাদের আমেরিকান একজন স্টেট অ্যালামনাই, এবং পাশাপাশি তিনি
বাংলাদেশ বার কাউন্সিল যেটা, সেখানে কর্মরত আছেন অ্যাডভোকেট হিসেবে। এবং সাধারণত লয়ের কিন্তু বিভিন্ন একজন এক এক দিকে স্ট্রিমে কাজ করেন, কিন্তু ওনার কাজের এরিয়াটা অনেকখানি কিন্তু বিগ ডাটা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা আমাদের ডিজিটাল যে রাইটস গুলো থাকে বা নেট নিউট্রালিটি, এই জায়গাগুলো বা আধুনিক যুগে আমরা ডিজিটালি কিভাবে হিউম্যানিটি চর্চা করতে পারি বা এআই যে নতুন বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে এবং লিগ্যাল অ্যাসপেক্ট নিয়ে কাজ করেন। তো আমরা বুঝতেই পারছি যে বেশ ডাইভার্স একটি কাজের ক্ষেত্র আছে ওনার, এবং সেই জায়গা থেকে হয়তো উনি বলতে পারবেন। আমরা আমাদের পূর্ববর্তী দুই বক্তার কাছ থেকেই কিন্তু অনেক ক্ষেত্রে ডিভাইস এবং সেইটা রিলেটেড আমাদের ব্যক্তি পর্যায়ের যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আরেকটু অন্যদিকে শিফট করব যে রাষ্ট্র বা পলিসির জায়গা থেকে আসলে আমাদের কতটুকু দাবি বা কতটুকু আমাদের অধিকার বা গভর্নমেন্টের কি ব্যাপার, এই ব্যাপারগুলো আমি প্রশ্নগুলো বা আমাদের এখনকার যে বিষয় আলোচনা হবে দর্শকদের বোঝার ক্ষেত্রে আবারও বলছি। সাইমুম ভাই, আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমাদের একটু বুঝিয়ে বলবেন যে আমাদের দেশের যে কারেন্ট পলিসি গুলো আছে, এই পলিসি গুলো আসলে কতটুকু আমাদের জন্য এই মুহূর্তে সাফিসিয়েন্ট কিনা, এই পলিসি গুলো সাফিসিয়েন্ট কিনা, এবং যদি সাফিসিয়েন্ট না হয় সেক্ষেত্রে কি করা যেতে পারে, বা সেই ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আমরা কিভাবে পলিসি মিটিং এ গভর্নমেন্ট হেল্প করতে পারি বা অ্যাডজাস্টমেন্ট করতে পারি, এটা একটা বিষয়। এবং আমাদের অনেক মানে গ্যাজেটস বা ডিভাইস গুলোই কিন্তু আসলে দেশের বাইরে থেকে আসে বা দেশের মধ্যে তৈরি যদি হয়ও, সেই ক্ষেত্রে এই ডিভাইস গুলোর মাধ্যমে আমাদের অনেক প্রাইভেট ইনফরমেশন হয়তো চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা জানি। এই ব্যাপারগুলো নিয়ে আসলে কি করা করণীয় বা আদৌ এটা কোনো চিন্তার ব্যাপার কিনা। এবং সর্বশেষ তবে সবচেয়ে জরুরি যে আমাদের একটা লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বা লিগ্যাল রাইটস এর জায়গাটা তো থাকতে হবে মানুষের। যদি আমাদের কেউ সাইবার ক্রাইমের ভিকটিম হয়, কোনোভাবে যদি আমরা আসলে ভিকটিম হয়েই গেলাম, তখন আসলে রাষ্ট্র বা আমাদের চলমান কাঠামো এরা এরা আসলে কিভাবে আমাকে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স গুলো দিতে পারে। সাইমুম ভাই, ওভার টু ইউ, প্লিজ একটু ইলাবোরেট করে আমাদেরকে যদি ক্লোজ করে দেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাতুল ভাই, আমার একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। একটু ছোট্ট একটা কারেকশন দিই, আমি আসলে বার কাউন্সিলে কর্মরত ব্যাপারটা সেরকম না। মানে আমি একজন আইনজীবী হিসেবে এনলিস্টেড। তো বাংলাদেশের যে কোনো আইনজীবী আসলে বার কাউন্সিলের পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু আইনজীবী সনদটা পান। তো সেই হিসেবে মানে প্রত্যেক আইনজীবীরই বার কাউন্সিলের একটা সনদ আছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ প্রশ্নগুলি করার জন্য, এবং এতক্ষণ জোহা ভাই এবং ওনাদের কথা শুনছিলাম। তো আমি একটু কয়েকটা স্লাইড আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, ইফ ইউ অ্যালাউ মি। আমি একটু স্লাইড শেয়ারিংটা দিচ্ছি, যদি ইয়ে করেন। দেখা যাচ্ছে আমার স্লাইড? আসছে, জি চলে এসছে তানভীর ভাই। আচ্ছা, সেটা আমি যদি স্লাইড চেঞ্জ কি হচ্ছে? জি, সেকেন্ড স্লাইডে আছেন এখন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কয়েকটা বিষয় আসলে আমাদের একটু বোঝা দরকার, যেটা জোহা ভাইও অলরেডি বলে গেছে। এই দুনিয়াতে দুই ধরনের ডিভাইস এক্সিস্ট করে। একটা হচ্ছে ডিভাইসেস দ্যাট ক্যান বি হ্যাকড এন্ড ডিভাইসেস দ্যাট ক্যান বি হ্যাকড अगेन, মানে অলরেডি হ্যাক হয়ে গেছে, আবার বারবার হ্যাক করা যাবে। এর মানে হচ্ছে দুনিয়াতে এমন কোনো ডিভাইস নাই যা হ্যাক করা যায় না। ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে, যেটা জোহা ভাই বারবার বলার চেষ্টা করে গিয়েছেন, যে ডিজিটাল স্পেসে আমরা যদি একবার আমাদের তথ্য দিয়ে দিই, ডিজিটাল ফুটপ্রিন্ট দিয়ে দিই, সেটা যেমন সবসময় থাকে ডিজিটাল স্পেসে আমাদের কানেক্টেড যে কোনো আপনার ডিভাইসেস, সেটাও কিন্তু আপনার হ্যাক করার যে কোনো সময় পসিবিলিটি থাকে। এটা মাথায় রেখে আসলে আমাদের ডিজিটাল স্পেসে যে ধরনের বিহেভিয়ার করার কথা সেগুলি করতে হবে। তার মানে ডিজিটাল স্পেসে আমি যা ইচ্ছা তাই করবো, ইচ্ছা মতো আমি আমার ফ্রিডম এক্সারসাইজ করবো, ব্যাপারটা তা না। এখানে মূল বিষয়টা হচ্ছে যে রেসপন্সিবল বিহেভিয়ার আমরা করছি কিনা ডিজিটাল স্পেসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি আরো বলি, পরের স্লাইড কি দেখা যাচ্ছে? থার্ড স্লাইড। জি জি, সাইমুম ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি যে কোনো ইনফরমেশন সিস্টেম অথবা যে কোনো আইসিটি সিস্টেমের কথা বলি,
আমি যতই মানে এটা একটা মজার বিষয়, আমি যতই ভালো সফিস্টিকেটেড সফটওয়্যার ইউজ করি না কেন, যতই উন্নত মানের একদম লেটেস্ট টেকনোলজি ইউজ করি না কেন, এটা দিন শেষে হিউম্যান বিংই কিন্তু ইউজ করবে। তার মানে হচ্ছে যে কোনো ইনফরমেশন সিকিউরিটি সিস্টেমে অথবা ইনফরমেশন সিস্টেমের সবচেয়ে উইকেস্ট পয়েন্ট হচ্ছে হিউম্যান বিং। এবং কারণ আমরা যখন এই যে ডিজিটাল ডিভাইসের নিরাপত্তার কথা বলি, অথবা আমি ন্যাশনালি অথবা পার্সোনালি যে কোনো ধরনের সিকিউরিটির কথা বলি, পার্টিকুলারলি সাইবার সিকিউরিটির কথাবার্তা, এটা যতটুকু আপনার ডিপেন্ড করে যে লেটেস্ট টেকনোলজি ইউজ করা হচ্ছে কিনা, প্রপার সিকিউরিটি এই প্রোটোকলস মেনটেন করা হচ্ছে কিনা, তার চেয়েও বড় ডিপেন্ড করে যারা এটা ইউজার, যারা এটা ব্যবহার করছে, তারা সেগুলো ব্যবহার করতে জানে কিনা। এখানে একটা শব্দ আছে ডিজিটাল লিটারেসি। তো যিনি এক্সপার্ট থেকে শুরু করে যিনি নোভাইস, যে কেউই আমরা যখন সাইবার স্পেসে আমরা কানেক্টেড হচ্ছি, সবচেয়ে উইকেস্ট পয়েন্ট হচ্ছে আমি অথবা দ্য হিউম্যান বিং। এবং আমার মাধ্যমে কিন্তু বেশিরভাগ ইনফরমেশন সিস্টেম কি করা যায়, আপনার ইয়া করা যায়, মানে কম্প্রোমাইজ করা সম্ভব। যেমন একটা উদাহরণ দিয়ে বলতে পারি, একটা স্টাক্সনেট একটা অ্যাটাক যেটা ইরানের নাতানজ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে যে ইরানের নাতানজ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সাইবার অ্যাটাক হয়েছিল, কিন্তু সেই সাইবার অ্যাটাকটা ওই বাহিরের ইন্টারনেট কানেকশনের থ্রুতে হয় নাই, সেটা ওইখানকার কর্মরত এক ইঞ্জিনিয়ারের পেন ড্রাইভের মাধ্যমে একটা ম্যালওয়্যার প্রবেশ করে দেওয়া হয়েছিল। পরে উনি সেই পেন ড্রাইভটা ওই নাতানজ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে নিয়ে ওনার কম্পিউটারে, ওখানকার অফিসিয়াল কম্পিউটারে ইনসার্ট করেছিলেন। ওখান থেকে পুরো সিস্টেম কম্প্রোমাইজ হয়েছিল এবং 0 ডে অ্যাটাক হয়েছিল। তো এই দেখেন, দিন শেষে কিন্তু আপনার ওই যে হিউম্যান বিং ইজ দ্য উইকেস্ট পয়েন্ট অফ এনি ইনফরমেশন সিকিউরিটি সিস্টেম। কেন আমি আপনাকে সেই কারণটাও বলছি। একটা শব্দ আছে, সেটা হচ্ছে নাজ। এই বইটা আমি রেকমেন্ড করবো যাতে সবাই পড়েন। এটা টেলর এন্ড সানস্টেইন, এটা ওনাদের দীর্ঘদিনের গবেষণার ফল, এবং এটার কারণে ওনারা কিন্তু অনেক পুরস্কারও পেয়েছেন। এই নাজ মানি হচ্ছে মানে এক ধরনের ইনফ্লুয়েন্স, হ্যাঁ, বিহেভিয়ারিয়াল চেঞ্জ। আমরা যখন আপনার সাইবার স্পেসে কানেক্টেড হচ্ছি অথবা এই ধরনের সফিস্টিকেটেড ডিজিটাল ডিভাইস আমরা ব্যবহার করছি, একটা বিষয় হচ্ছে যে এই ডিজিটাল ডিভাইস অথবা সাইবার স্পেস কিন্তু আমার বিহেভিয়ারিয়াল প্যাটার্নে এক ধরনের চেঞ্জ আসছে, এটাকে আমরা বলি নাজিং ইফেক্ট। সেটার একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন সুপার শপে আপনি সবসময় খেয়াল করবেন যে ক্যাশ কাউন্টারের পাশেই ওই 1 টাকা 2 টাকা 5 টাকা জিনিস রাখা থাকে, ধরেন চকলেট অথবা ছোট যে আরো টুকটাক জিনিসপত্র, ক্যান্ডি অথবা কটন বার্ডস অথবা ছোটখাটো মানে অল্প টাকা যেগুলো কয়েন দিয়ে কেনা যায়। কেন? কারণ এটা দীর্ঘদিনের গবেষণার ফল, এটা মার্কেটিং স্ট্র্যাটেজিও, যে ধরেন বাজার টাজার করার পরে আমরা ক্যাশ টাকা দিয়ে যদি পে করি, অনেক সময় দেখা যায় খুচরা দেওয়া হয়। তো মনে করেন আপনি 3টা 1 টাকার কয়েন পাইলেন, চোখের সামনে 3টা চকলেট আছে অথবা চুইংগাম আছে, আপনি হয়তো তখন প্রলুব্ধ হবেন সেটা কিনতে। আবার যে কোনো সুপার শপে কিন্তু সবচেয়ে শেষের দিকে মানে একদম পেছনের দিকে সবচেয়ে দরকারি জিনিস থাকে। এর মানে হচ্ছে সে যতই পেছনে দরকারি জিনিস থাকুক না কেন, আমি সেটা কিনতে বাধ্য। এই যে বিহেভিয়ারিয়াল প্যাটার্নটা আমাকে ইনফ্লুয়েন্স করছে ডিজাইনের মাধ্যমে, আর্কিটেকচারের মাধ্যমে, সাইবার স্পেসে কিন্তু ঠিকই তাই। উদাহরণস্বরূপ যেমন একটা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি। গত বছর ঘরদোর পরিষ্কার করছিলাম, তো এমন সময় অনেক পুরাতন ফটো অ্যালবাম আমরা খুঁজে পাই, যেখানে আমাদের ছোটবেলার ছবি, পারিবারিক ছবি, এবং আমরা দেখছিলাম এবং খুব মজা করছিলাম। কিন্তু আমরা হঠাৎ আমার মাথায় একটা প্রশ্ন আসলো, সেটা হচ্ছে এই যে প্রিন্টেড এই যে ফটো অ্যালবাম আমরা কিন্তু কখনো দড়িতে ঝুলিয়ে দরজার সামনে অথবা বিল্ডিং এর সামনে দেখায় বলি নাই এই যে দেখো আমাদের পার্সোনাল ফ্যামিলি পিকচার। কিন্তু আজকে দেখেন কি হয়, কোটা বার্থডে অথবা ধরেন বিয়ে অথবা কোথাও হানিমুনে গিয়েছে, সাথে সাথে কিন্তু একটা ছবি আমরা কিন্তু ফেসবুকে আপলোড করে দিচ্ছি। আমরা এটাকে বলছি যে টেকনোলজির একটা নাজিং ইফেক্ট। মানে ফেসবুক আমাদেরকে একটা টেম্পটেশন তৈরি করেছে, প্রতিটা মুহূর্তে আমাকে পোস্ট করতে হবে, চেক ইন দিতে হবে। এই যে আমার প্রাইভেসির ধারণার মধ্যে এক ধরনের চেঞ্জ এনেছে এই যে সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু এক ধরনের টেকনোলজি। টেকনোলজি কিন্তু সার্টেনলি আমাদের বিহেভিয়ারিয়াল প্যাটার্নে চেঞ্জ এনেছে। আজ থেকে 30 বছর আগের লোক, একজন ব্যক্তির প্রাইভেসির ধারণা এবং আজ থেকে 30 বছর পরে আজকে আমার প্রাইভেসির ধারণা হয়তো সম্পূর্ণ ডিফারেন্ট। এবং টেকনোলজি কিন্তু এই নাজিং ইফেক্টের কারণে আমার ডিসিশনকে ইনফ্লুয়েন্স করছে, আমার বিহেভিয়ারিয়াল প্যাটার্ন কিন্তু চেঞ্জ করছে। এর ফলে কি হচ্ছে, আমরা কিন্তু ভলান্টারিলি অনেক পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিচ্ছি। জুহা ভাই এটা আরো ভালো বলতে পারবেন। একটা মানুষের কি বলবো ফর্মাল নেম, ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে স্থায়ী ঠিকানা, প্যারেন্টস এর নেম, এগুলি থাকলে মোটামুটি একজন হ্যাকারের পক্ষে তার মোটামুটি যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অথবা যে কোনো ধরনের অ্যাকাউন্ট কম্প্রোমাইজ করা কিন্তু পসিবল। এটা হ্যাকাররা খুব ভালোভাবেই
পারেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই সকল তথ্য আমরা খুব মানে ইজিলি দিয়ে দিচ্ছি। মনে করেন কি একটা ভিসা পাইলো, ভিসার ছবি দিয়ে দিল, কি একজন স্মার্ট কার্ড পাইলো, এনআইডি কার্ড পাইলো, আমরা কিন্তু দেখেছি ফেসবুকে পোস্ট দিয়ে দিচ্ছে, এই আমার কিন্তু স্মার্ট কার্ড পেয়ে গেছি। কিন্তু এটা চিন্তা করছে না যে তার সমস্ত পার্সোনাল ডাটা কিন্তু আমরা পাবলিক করে দিচ্ছি। তো এটা এটা কিন্তু সিকিউরিটি রিস্ক। তো আমরা যখন কথা বলছি যে ডিজিটাল ডিভাইসের নিরাপত্তা, নিজের পার্সোনাল ডাটার নিরাপত্তা, আমাদেরকে এটাও বুঝতে হবে যে আমরা যখন সাইবার স্পেসে থাকছি, এই ধরনের টেকনোলজি ইউজ করছি, আমরা কিন্তু অজান্তেই আমাদের অনেক পার্সোনাল ইনফরমেশন আমরা দিয়ে দিচ্ছি আমাদের বিহেভিয়ারাল প্যাটার্নের কারণে। আর এটা ছাড়াও তো নানাভাবে আমাদের তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। যেমন ধরেন আমি কোনো একটা অ্যাকাউন্ট খুলতে গেলে আমার পার্সোনাল তথ্য চাই, আমি কোনো ডিভাইসে কানেক্ট করতে গেলে অথবা কোনো একটা অ্যাপ ডাউনলোড করলে সে আমার যে ফটো অ্যালবাম অথবা যে ফোনের যে বিভিন্ন কন্ট্যাক্ট অ্যাড্রেস অথবা অ্যালবাম এগুলিতে অ্যাক্সেস চাই। তো দুই ভাবে কিন্তু আমি আমারকে ভালনারেবল করে দিচ্ছি। এর ফলে কি হচ্ছে? এর ফলে আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে, মনে করেন আমি একটা ব্যক্তিকে আমি টার্গেট করলাম, আমি তার অ্যাকাউন্ট অথবা ডিভাইস হ্যাকিং করব। তো তার সম্পর্কে আমি যত বেশি সম্ভব ইনফরমেশন আমি কিন্তু গ্যাদার করব, এবং এটাকে আমরা বলছি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। কেন? আমি সরি, আমি যেহেতু বলেছি যে একটা মানুষের ডেট অফ বার্থ, তারপর ফর্মাল নেম, ফোন নাম্বার, তারপরে হচ্ছে প্যারেন্টস এর নাম, স্থায়ী ঠিকানা, এগুলি জানলে খুব ইজি, মানে হ্যাকারদের পক্ষে কম্পারেটিভলি খুবই ইজি এগুলো তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অথবা তার কোনো ডিভাইস যেটা ইন্টারনেটে কানেক্টেড সেগুলো হ্যাক করা। তো এই কাজগুলি কিন্তু হচ্ছে যে আগে একটা পার্সন সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করা হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়া এসে আসলে এটাকে জিনিসটাকে খুব সহজ করে দিয়ে গেছে। এবং শুধু এটাই না, এমনকি আপনি ডিজিটালি প্রেজেন্স আছেন, তো আপনার সাথে কিন্তু আমি এক ধরনের একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করে অথবা অন্য একটা ছদ্ম নাম নিয়ে আপনার সাথে কিন্তু আমি এক ধরনের রিলেশনশিপ বিল্ড আপ করছি। তারপর সেটা সূত্র ধরে হয়তো আমি আপনার থেকে আরো ইনফরমেশন গ্যাদার করছি, তারপর আমি আপনাকে একটা সময় এক্সপ্লয়টেশন করছি। মনে করেন যে আপনি কোনো একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তা, অথবা মনে করেন যে আপনি কোনো একটা সরকারি সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তা। রিস্কটা কিন্তু আরো বেশি। কেন? কারণ আপনি হয়তো বাসায় আপনার পার্সোনাল কম্পিউটার ইউজ করেন, কিন্তু আপনি যদি অফিসে যেও, হ্যাঁ, মানে আপনার যে কি বলে ওটাকে, আমি ধরেন অফিসের কম্পিউটার থেকে যদি ফেসবুক আপনি ইউজ করা শুরু করেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কম্প্রোমাইজ থাকে, তাহলে তো সেই ডিভাইসের ডাটাও তো হ্যাকারদের কাছে চলে যেতে পারে। তারপর আমি যদি সেই সেন্ট্রাল ব্যাংক থেকে কয়েক মিলিয়ন টাকা সরাই নি হ্যাকাররা, এবং জিনিসগুলো এখন আরো সফিস্টিকেটেড, কারণ আজকাল বলা হচ্ছে যে শুধুমাত্র নন স্টেট অ্যাক্টররাও যে হ্যাকিং করে তা না। এমন অনেক দেশের বিরুদ্ধে অভিযোগ আসছে যে স্টেট স্পন্সর্ড হ্যাকিং ও হচ্ছে। মানে এটা একটা যুদ্ধক্ষেত্রে নতুন প্রশ্ন। এতদিন পর্যন্ত আমরা যুদ্ধ দেখেছি হচ্ছে মাঠে ময়দানে, এখন কিন্তু সাইবার স্পেস বিভিন্ন নেশন কিন্তু যুদ্ধ করছে, এবং যুদ্ধের ধরনটা কিন্তু সাইবার অ্যাটাক। ঠিক আছে? তো তার মানে হচ্ছে এটা একটা কালচারের বিষয়। এবং সমস্যাটা হচ্ছে, মনে করেন আমি একজন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, আমি আমার ফেসবুকে লিখে রাখছি আমি সরকারি কর্মকর্তা, সবার আগে তো এটা নজরে পড়বে। অফিসের মধ্যে আপনি পার্টি করছেন, অফিসের মধ্যে আপনারা সেন্সিটিভ ইনফরমেশন আপনারা ফেসবুকে শেয়ার করে দিচ্ছি, প্রতিটা মুহূর্তে আমরা হয়তো চেক ইন দিচ্ছি, লাইভ করছি। অথবা আমি কোনো একটা প্রতিষ্ঠানে, প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মকর্তা, মনে করেন আমি আইটি ডিপার্টমেন্টের কর্মকর্তা, হ্যাঁ, আমি ধরেন মেইন ফ্রেম সার্ভার আমি করি, আমি দেখভাল করি। তা আমি যদি এটা আবার সোশ্যাল মিডিয়াতে লিখে দিই, তাহলে তো হ্যাকার আমাকে টার্গেট করবেই। মনে করেন সেটা হয়তো একটা ফিনান্সিয়াল কোনো প্রাইভেট অর্গানাইজেশন। তো এই যে বিষয়গুলো, এগুলো কালচারের বিষয়গুলো বোঝার বিষয়, যে না জানতেই আমি আসলে কোনো কিছু দিব না। এরকম যদি করি তাহলে কি হবে, আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর শিকার হবো। যিনি হ্যাকার তিনি টার্গেট করে আমার বিভিন্ন তথ্য হাতায় নিবে, কিছু তথ্য আমি ভলান্টারিলি দিয়ে দিব, কিছু তথ্য তারা নিজেরা কৌশল করে আমার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করে হাতায় নিবে। এবং ফলাফল হচ্ছে যে সিস্টেম কম্প্রোমাইজ, এবং আমার ডিভাইস তো গেলই, আমার কোম্পানি ডিভাইস গেল, অথবা আমি যদি সরকারি কর্মকর্তা হই, আমার সরকারি সার্ভিসও হয়তো বিঘ্নিত হইতে পারে। তো এর ফলে আমাদের দায়িত্বটা কি? আমি যেমন একটা সবসময় আজকাল বলা শুরু করি যে এসটিওপি, স্টপ, থামুন, মানে এস দিয়ে বলার চেষ্টা করছি যে স্টপ বিফোর ইউ ডাউনলোড সামথিং। মনে করেন যে আপনার কাছে কেউ কোনো কিছু ডাউনলোড করে পাঠিয়ে দিল, হ্যাঁ, কোনো একটা ফাইল অথবা কোনো একটা কিছু, না বুঝে কোন সোর্স থেকে আসলো, কেন আসলো, সে কি আদৌ আসলে আমাকে এই ফাইলটা পাঠানোর কথা, সে কি আমার প্রফেশনাল সম্পর্কের মধ্যে পড়ে, নাকি আননোন কেউ কি, সেগুলি চিন্তা ভাবনা না করে যদি আমি ডাউনলোড করে ফেলি, তাহলে কিন্তু সর্বনাশ। কারণ ওই ফাইলের সাথে যে ম্যালওয়্যার আসছে সেটা কিন্তু আমার ডিভাইসে ডাউনলোড হয়ে গেল এবং এক্সপ্লয়েট করে ফেললো। কোনো সময় জিরোটা এক্সপ্লয়েট করবে, অথবা কোনো সময় কি যে করবে আমি নিজেও জানি না। থিঙ্ক বিফোর ইউ শেয়ার। প্রবলেমটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আজকাল তো হয়ে গেছে ডিজিটাল কোকেনের মতন। কোকেন খেলে যেমন একটা সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়, আমরাও কি করি, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেখে, মনে করেন 10, 15, 20টা পোস্ট দেখে দিন দুনিয়া আখেরাত সম্পর্কে সমস্ত ডিসিশন নিয়ে ফেলে আমরাও পাল্টা একটা পোস্ট দিয়ে রিয়াকশন দেখাই। কিন্তু আমরা কখনো এটা বোঝার চেষ্টা করি না
যে আমি যে 10টা পোস্ট করলাম, 15টা পোস্ট করলাম, 20টা পোস্ট করলাম, সেগুলি আসলে সত্যতা কতটুকু, অথবা যিনি পোস্ট দিয়েছেন তিনি হয়তো আমার খুব কাছের লোক, কিন্তু তিনিও কি জেনে বুঝে পোস্টটা দিয়েছেন? এই যে গুজব বলি অথবা এই যে ফেক নিউজ, এই সমস্যাটা কিন্তু এখান থেকেই তৈরি হয়। মানে কেউ একটা রিয়াকশনারি কোনো একটা পোস্ট দিল, না বুঝে আরো 10জন কি করলো, সেটা পোস্ট দেওয়া শুরু করলো। ওই যে কি কান নিয়েছে চিলে, তাই ছুটছি চিলের পিছে। তো এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই যে সোশ্যাল মিডিয়া টেম্পটেশন, এখান থেকে আমাদেরকে একটু নিজেদেরকে থামাতে হবে, সেটা আবেগটা একটু দমন করতে হবে। দমন না, আমি বলবো যে আবেগটাকে কন্ট্রোল করতে হবে। সো থিঙ্ক বিফোর ইউ শেয়ার। তারপরে কোনো কিছু বলতে গেলে ওপাইন ফর রেসপন্সিবল বিহেভিয়ার। আমরা যা কিছু সোশ্যাল মিডিয়া অথবা যে কোনো সাইবার স্পেসে বলবো, আমরা বলবো রেসপন্সিবল বিহেভিয়ার। সহজ কথা এখানে, কারণ আমি সোসাইটিতে কোনো ফ্রি কোনো মানুষ না, আবার আমি রাইটস বিহীন কোনো মানুষ না। আমার ফ্রিডম আছে, আবার এট দ্য সেম টাইম রেস্ট্রিকশন। এটার মধ্যে এক ধরনের ফাইন ব্যালেন্স। যেটা খারাপ সেটা রেস্ট্রিক্ট করতে হবে, যেটা ভালো সেটাকে ফ্রিডম দিতে হবে। এর মাঝখানে আসলে আমাদের রেসপন্সিবল বিহেভিয়ার প্রশ্ন। এবং লাস্টে হচ্ছে প্রিভেন্ট হার্মফুল কন্টেন্ট। অবশ্যই সোশ্যাল মিডিয়াতে অথবা সাইবার স্পেসে অথবা ডিজিটাল স্পেসে হার্মফুল কোনো কিছু দেখা গেলে এটা আমাদের প্রত্যেকের আসলে একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি, যে সেই হার্মফুল কন্টেন্টস গুলিকে নানাভাবে প্রিভেন্ট করা। এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব তা না, এটা আমাদের নাগরিকের দায়িত্ব। কারণ দিন শেষে সাইবার স্পেসকে আমাদের নিরাপদ করতে হবে। আপনি যে প্রশ্ন রাতুল ভাই প্রশ্ন করেছেন যে রাষ্ট্রীয়গতভাবে আমরা আসলে কি করব, রাষ্ট্রীয়গতভাবে আমরা আসলে এটাই বলবো যে পলিসি গুলো এমন ভাবে হতে হবে যেটা আমার ফ্রিডম এবং হার্মফুল কন্টেন্ট রেস্ট্রিকশন, এই দুটোর মধ্যে ফাইন ব্যালেন্স করবে। খুব বেশি আনরিজনেবল রেস্ট্রিকশন হওয়া যাবে না, আবার আমার ফ্রিডমও কিন্তু আমরা আনলিমিটেড হওয়া যাবে না, কারণ যা ইচ্ছা তাই দেওয়া যাবে না। এটার মধ্যে এক ধরনের ব্যালেন্স করতে হবে। আমার লিগ্যাল ইয়েগুলো যে প্রিন্সিপালস গুলো এই রেস্ট্রিকশন এবং ফ্রিডমের মধ্যে এক ধরনের ব্যালেন্স করবে। এবং আমাদেরকে সবাইকে জানতে হবে যে কিছু জিনিস আমি এই সুযোগে একটু সবাইকে দেখা দিচ্ছি। আমি আর 2-3 মিনিট সময় নিব, যেহেতু আমাদের প্রশ্ন আসছেই যে কিভাবে আমরা রাষ্ট্রীয়গতভাবে সুরক্ষা পেতে পারি, সাইবার সিকিউরিটি প্রশ্ন। তার আগে জানতে হবে সাইবার ক্রাইমটা কি। আমি এখানে বুদাপেস্ট কনভেনশন অন সাইবার ক্রাইম, এটা সারা ওয়ার্ল্ডে একটা গ্রহণযোগ্য একটা কনভেনশন, যদিও বাংলাদেশ এখন সাইন করেনি, বাট আশা করি বাংলাদেশ কোনো একটা সময় হয়তো এই বুদাপেস্ট কনভেনশন সাইন করবে। আমাদের ল গুলিতেও হয়তো সেরকম ক্লিয়ারলি এবং ডিটেইল লেখা থাকবে যে সাইবার ক্রাইম বলতে আমার ডেফিনেশনটা কি। যেমন ধরেন সাধারণ যে এক্সিস্টিং ক্রাইম সেগুলোকে নতুন টেকনোলজি দ্বারা করা হয়। যেমন মনে করেন কাউকে মানহানি, হ্যাঁ মানহানিটা আমি মনে করেন নতুন টেকনোলজি ইউজ করে, ফেসবুক ইউজ করে অথবা ডিজিটাল ডিভাইস ইউজ করলে করলাম। অথবা নিউ ক্রাইমস ইউজিং ইন্টারনেট বেসড টেকনোলজিস, যেমন ধরেন ফ্রড, এই যে ক্রেডিট কার্ড ফ্রড, হ্যাঁ, অথবা ই কমার্স জালিয়াতি। হ্যাঁ, তো ই কমার্স তো আগে ছিল না, নতুন ধরনের ক্রাইম, কিন্তু কোথায় হচ্ছে টেকনোলজি বেসড। আরেকটা হচ্ছে যে সিস্টেমটা ইউজ করা হচ্ছে, সিস্টেমের ইটসেলফ, সিস্টেমের এগেইনস্টে এক ধরনের অ্যাটাক। হ্যাঁ, মনে করেন ইলিগাল অ্যাক্সেস টু ডাটা অথবা হ্যাকিং টু দ্যাট কম্পিউটার সিস্টেম। তো এই 3 ক্যাটাগরি কাজ যদি করা হয় আমরা সেটাকে সাইবার ক্রাইম বলছি। আমি আশা করি যে আমাদের যে এক্সিস্টিং লস গুলি আছে সেগুলিতে এই ধরনের কথাবার্তা ইনকর্পোরেট করা হলে আমাদের জন্য আরো ভালো হয়। এবং আমি অলরেডি আরো বলেছি যে সোশ্যাল মিডিয়া হচ্ছে ডিজিটাল কোকেনের মতন, আমাদেরকে বুঝতে হবে সোশ্যাল মিডিয়ায় ইরেসপন্সিবল বিহেভিয়ার করা যাবে না। এবং আরেকটা জিনিস আমি সবাইকে একটু বুঝাইতে চাই, করোনা মাঝখানে আমরা ইনফরমেশন ডিসঅর্ডারের শিকার খুব বেশি মাত্রায় হয়েছি। সেটা কি? একটা হচ্ছে ডিসইনফরমেশন, মিথ্যা ইনফরমেশনকে ইচ্ছে করে ছড়াই দেওয়া হচ্ছে হার্ম করার জন্য, এটা ডিসইনফরমেশন। আমাদেরকে এটা সবসময় বলতে হবে, মানে ফেক নিউজ না, 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করি, ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, ম্যাল ইনফরমেশন। আচ্ছা, মিস ইনফরমেশনটা কি? মিথ্যা ইনফরমেশন কিন্তু কেউ হয়তো ভুলে শেয়ার করে ফেলছে, মিস্টেক করে ফেলছে, এখানে আসলে ক্রিমিনাল কোনো ইন্টেনশন নাই। আরটা হচ্ছে ম্যাল ইনফরমেশন, এটা হয়তো ট্রু ইনফরমেশন কিন্তু এটার সাথে হয়তো অর্ধসত্য অথবা মিথ্যা মিশানো হয়েছে এবং এটা হার্ম করার জন্য এই ইনফরমেশনটাকে কি করা হচ্ছে, ছড়ানো হচ্ছে। এটা আমি ইউনেস্কো থেকে এই ডেফিনেশনটা নিয়েছি। তো আমাদেরকে এই প্যান্ডেমিকের সময় ইনফরমেশন ডিসঅর্ডারের এগেইনস্টে সচেতন থাকতে হবে, যাতে কোনোভাবেই ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন এবং ম্যাল ইনফরমেশন ছড়াতে না পারে। আমি আর 1 মিনিট সময় নিব, আরেকটা স্লাইড দেখাচ্ছি। আমরা যখন রাষ্ট্রীয়ভাবে অথবা সামাজিকভাবে সাইবার সিকিউরিটির কথা বলি, এখানে সাইবার সিকিউরিটি অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, এক্সাক্ট কোনো ডেফিনেশন নাই। আমি 2টো ডেফিনেশন দেখাবো অথবা 2টো ফ্রেমওয়ার্ক দেখাবো। একটা হচ্ছে যে CIA ট্রায়াড, এটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি অফ দ্য ইনফরমেশন। আমরা যে সকল ইনফরমেশন অথবা ডাটা আমরা এক্সচেঞ্জ করছি সেটা যাতে প্রপারলি কনফিডেন্সিয়াল থাকে, আনওয়ান্টেড অ্যাক্সেস না থাকে, আনওয়ান্টেড কোনো পার্সনের হাতে যাতে না পড়ে। সেকেন্ড হচ্ছে যে ইন্টিগ্রিটি, যে ইনফরমেশনই পাস করা হোক না কেন সেটা যাতে সত্য এবং ট্রু ইনফরমেশন হয়, সেটা যাতে ওই ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন অথবা ম্যাল ইনফরমেশন না হয়। এবং লাস্টলি হচ্ছে ইনফরমেশন যাতে অ্যাভেলেবেল থাকে, কারণ আমাদের প্রত্যেকেরই রাইট টু ইনফরমেশন আছে।
তো এই তিনটা জিনিস যদি আমার যে কোনো পলিসি, রাষ্ট্রীয়গতভাবে আমার যে কোনো পলিসি যদি করা হয়, এই তিনটা জিনিস যাতে রিফ্লেক্টেড হয়, এটা একটা ফ্রেমওয়ার্ক। আমার লাস্ট স্লাইড যেটা সেটা হচ্ছে এই ইনফরমেশন সিকিউরিটি রিলেটেড। যেমন এটা ইউএস এর এনআইএসটি নামে একটা অর্গানাইজেশন আছে, তারা এই ফ্রেমওয়ার্ক দিয়েছে যে একটা ইনফরমেশন সিস্টেম সিকিউর থাকে যদি এই কার্যক্রমগুলো নিয়মিত মনিটর করা হয়। একটা হচ্ছে আইডেন্টিফাই দ্য রিস্ক, অথবা কি ধরনের নিড প্রোটেকশন দরকার সেই নিড অ্যাসেসমেন্ট করা। সেকেন্ড হচ্ছে প্রোটেক্ট করা, যে অ্যাপ্রোপ্রিয়েট সেফগার্ড এনশিওর করতে হবে, যদি কোনো ধরনের অ্যাটাক হয় সেখান থেকে যাতে ইনস্ট্যান্টলি প্রোটেক্ট করা যায়। ডিটেক্ট, তারপরেও যদি কোনো কারণে অ্যাটাক হয়ে যায় যাতে সাথে সাথে ডিটেক্ট করা সেই সিস্টেমটা থাকে। এবং শুধু ডিটেক্ট করলেই হবে না, সেটাকে রেসপন্ড করারও সক্ষমতা কিন্তু থাকতে হবে সেই। এবং লাস্টলি হচ্ছে যদি অলরেডি কোনো ড্যামেজ হয়ে থাকে তাহলে সেটা রিকভার করার মতো পলিসি থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে মনে করেন যে আইসিটি পলিসি আছে অথবা ন্যাশনাল সাইবার সিকিউরিটি পলিসি আছে, সেখানে এই ধরনের ক্লাসিফিকেশন আছে কিনা। আমার মনে হয় এইভাবে যদি আরো ক্লিয়ারলি আইডেন্টিফাই করা হয় এবং স্পেসিফাই করে এরকম সেগমেন্ট ওয়াইজ যদি আপনার পলিসি নির্ধারণ করা হয়, আমার মনে হয় আমাদের সবার জন্য ভালো হবে। লাস্টলি রাতুল ভাই আমাকে বলেছেন যে কেউ যদি সাইবার ক্রাইমের শিকার হয় তার তার দায়িত্বটা কি। এখানে জোহা ভাই এখানে আসলে অনেক বেশি অভিজ্ঞ, আশা করি জোহা ভাই এটা নিয়েও কিছু একটা কথা বলবেন। আমি জাস্ট এটুকু বলবো, সাইবার ক্রাইমের শিকার হলে প্লিজ এটা লুকায় রাখবেন না, অবশ্যই অবশ্যই ল এনফোর্সমেন্ট এজেন্সিকে জানাবেন। আপনার কাছাকাছি যে পুলিশ স্টেশন সেখানে যে আপনি একটা জিডি ফাইল করবেন, ঠিক আছে? কিন্তু তার আগে যেটা করবেন সেটা হচ্ছে যে মনে করেন আপনার নামে কেউ খারাপ কথা ছড়িয়েছে অথবা কোনো একটা অপকর্ম করেছে, সেই জিনিসটা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটে অবশ্যই যাতে উপরে ইউআরএল ভিজিবল থাকে আর নিচে যাতে কম্পিউটারের ডেট এন্ড টাইম ভিজিবল থাকে, এবং সেই স্ক্রিনশটটা কোনো ধরনের এডিটিং করা যাবে না। এবং সেই স্ক্রিনশট নিয়ে আপনি নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যাবেন, একটা জিডি ফাইল করবেন। জিডিটা আর কিছুই না, ও থানার ওসি বরাবর এক ধরনের অ্যাপ্লিকেশন যে আমার এগেইনস্ট একটা ক্রাইম হয়েছে এরকম কিছু একটা, সেখানে আপনি অ্যান্সার করবেন হচ্ছে কখন, কোথায়, কিভাবে, কার দ্বারা, হ্যাঁ, কোন মাধ্যমে, কেন হয়েছে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিবেন। তারপরে পুলিশ থানা যদি মনে করলে সেই জিডিটা রাখবে এবং অথবা এটাকে এফআইআর মানে ফর্মাল একটা মামলায় রূপান্তরিত করবে। এবং সম্ভব হলে অবশ্যই একজন লয়ারের সাথে আপনি যোগাযোগ করবেন, কারণ আপনার অনেক সময় আইনি সহায়তা লাগতে পারে। পুলিশ তো অবশ্যই আপনাকে আইনি সহায়তা দিবে, কিন্তু লয়ারও অনেক সময় লাগতে পারে। এবং হচ্ছে আমাদের দেশে কিছু ল এনফোর্সমেন্ট এজেন্সিস আছে, তারা পার্টিকুলারলি সাইবার ক্রাইমের ক্ষেত্রে কাজ করে। স্পেশালি যারা উইমেন যদি ভিকটিম হয় তার জন্য পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন আছে, পিসিএসডব্লিউ। ফেসবুকে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে তাদের ঠিকানা, ওয়েবসাইট সব পাবেন। সাইবার পুলিশ সেন্টার সিআইডি আছে, কিন্তু তাদের এখানে সরাসরি আপনি যেতে পারবেন না, পুলিশ থানা থেকে সাধারণত মামলাটা তাদের কাছে ট্রান্সফার করা হয়। ঢাকা শহরে যদি আপনি থাকেন, অধিবাসী হন, তাহলে আপনি সরাসরি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের কাছে যেতে পারেন। বাট যেটাই করেন না কেন, আগে আপনাকে পুলিশ থানায় একটা জিডি করতে হবে, কারণ জিডিটা হচ্ছে যে কোনো ধরনের লিগাল স্টেপ নেওয়ার প্রথম ধাপ, সেটা অবশ্যই করতে হবে। অনেকে খুব হেজিটেশন টাইম ফিল করে যে পুলিশ থানায় জিডি করবো কি করবো না। ভয় পাওয়ার কোনো কিছু নাই, পুলিশ আপনার হেল্পের জন্য আছে। আপনি আগে যান, যাওয়ার পর আপনি দেখেন যে আপনাকে পুলিশ হেল্প করে কি করে না। এছাড়াও আপনি যদি তারপরে যদি আপনি হেজিটেন্ট ফিল করেন, আপনি ন্যাশনাল হেল্পলাইন 999 করতে পারেন, যদিও 999 আসলে অন্য জরুরি সিচুয়েশন নিয়ে ডিল করে, বাট অনেক সময় আপনি করতে পারেন। আর 109 একটা ন্যাশনাল হেল্পলাইন আছে আমাদের যে উইমেন এন্ড চিলড্রেন যে মিনিস্ট্রি আছে তার আন্ডারে, সেখানেও আপনি আসলে যদি কোনো ধরনের ভায়োলেন্স, সাইবার ক্রাইমও উইমেনদের এগেনস্টে এক ধরনের ভায়োলেন্স, চিলড্রেনদের এগেনস্টে এক ধরনের ভায়োলেন্স, সেখানেও আপনি ফোন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আর কোনো প্রশ্ন থাকলে হয়তো আমি অ্যান্সার করবো। ধন্যবাদ। ধন্যবাদ এমডি সাইমন তালুকদার আপনাকে। বেশ সুন্দর করে কিন্তু আপনি উপস্থাপন করেছেন, এবং একই সাথে যেমন আপনি ল এনফোর্সমেন্ট এজেন্সির কাজের ব্যাপারগুলো বলেছেন, ব্যক্তিগত হাইজিন বা রাষ্ট্র সবগুলো ব্যাপারে চলে এসেছে। আমার মনে হয় পূর্ববর্তী সেশন এবং এই মাত্র যেটি আমরা দেখলাম সবগুলোই কিন্তু আমাদের টপিক ওরিয়েন্টেড, যতটুকু নলেজ দরকার সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছিলাম। এই জন্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। তবে আমাদের কিছু প্রশ্ন এসেছে, অনেকগুলো প্রশ্ন এসেছে। আমি আমাদের স্পিকারদেরকে অনুরোধ করব, যদি সুযোগ থাকে আপনাদের চ্যাটিং ইনবক্সটা আপনার স্ক্রল করে কিছু প্রশ্ন দেখে নিতে পারেন, যেটা আপনার ভালো লাগে আপনি উত্তর দিবেন। বাট আমি নিজে থেকে হয়তো কিছু প্রশ্ন মেনশন করব। আমরা চেষ্টা করব সর্বোচ্চ 8 থেকে 10 মিনিটের মধ্যে র্যাপ আপ করার জন্য সেশনটি। একটা প্রশ্ন শুরুর দিকে এসেছিল একদম, যে আমরা প্রায়শই দেখি যে কুকিজ একসেপ্ট করতে বলা হয়। তো আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন, আমি দুঃখিত আপনার নামটা আমি ভুলে গেছি। আপনাদের ওনার একটি প্রশ্ন ছিল যে কুকিজ একসেপ্ট করতে বলা হয়, তো এইটা আসলে জিনিসটা কি এবং এটা করলে কি হয়, না করলে কি হয়।
আবার অনেক সময় থাকে যে আপনার কুকিজ প্রেফারেন্স থাকে, তো কতটুকু অ্যাকসেপ্ট করবো কতটুকু করবো না, এই বিষয়গুলো জানতে চেয়েছেন। তো এটা যদি যে কোনো একজন, যেহেতু তিনজনই আপনারা এক্সপার্ট, যে কোনো একজন যদি উত্তর দিতেন। এখানে জোয়া ভাই এক্সপার্ট আছেন, মুনিম ভাই আছেন, ওনারা দেখেন। ওনারা ওনারা পারফেক্ট। মুনিম ভাই বলুন, মুনিম ভাইয়ের ওরিয়েন্টেডটা অসুবিধা নেই, মুনিম ভাই প্লিজ। জি আচ্ছা, আমি বলবো কি? আচ্ছা, সো ভাইয়া দুজনে আমার সাথে সিনিয়র ছিলেন, তো এই জন্য আমি চুপ করেছিলাম। তো খুব সহজ ভাষায় যদি বলি যে উদাহরণস্বরূপ মনে করেন আপনি গুগলে কিছু সার্চ করছেন বা একটা ওয়েবসাইট ফেসবুক ব্রাউজ করছেন। সো আপনার তো আপনার পিসি আর ওই ওয়েবসাইটের যে সার্ভার, ওয়েবসাইটটা আসলে একটা সার্ভারে থাকে, আমরা বলি ক্লাউডে আছে, বাট ক্লাউড আলটিমেটলি অন্য কোনো একটা দেশে হয়তো বা ক্যালিফোর্নিয়া বা সিঙ্গাপুরের একটা বিশাল বড় হার্ড মানে যার মধ্যে সার্ভার আছে সেখানে রেখেছে। তো ওই সার্ভার আর আপনার পিসির মধ্যে তো ডাটা আদান প্রদান হয়। এখন প্রতিবারই যদি সবগুলো ডাটা আপনার পিসি থেকে সেখানে আর সেখান থেকে আপনার পিসিতে পাঠাতে চায় একটা ওয়েবসাইট, তাহলে আপনার পুরো ওয়েবসাইট চালানোর যে এক্সপিরিয়েন্সটা এটা অনেক স্লাগিশ হয়ে যায়। তো তারপর আপনাকে যদি বারবার লগ ইন করতে বলে, সো আপনার নিজের পিসি আপনি বারবার ফেসবুক যদি আপনাকে লগ ইন করতে বলে, আপনি তো বিরক্ত হয়ে চালানো বাদ দেবেন। সো এইরকম অনেকগুলো ইস্যু আছে যেটা আপনার পুরো ইউজার এক্সপিরিয়েন্সটাকে স্মুথ করার জন্য সো ওই ওয়েবসাইট গুলো করে কি যে কুকিজ রাখে। সো কুকি মানে হলো ছোট ছোট বিস্কিট কে কুকি বলে আমেরিকানরা। সো কুকি বলতে আপনি এখানে বুঝবেন ছোট ছোট চাঙ্কস অফ ডাটা, মানে অল্প কিছু ডাটা, যেই ডাটাগুলো আপনার পিসিতেই ওরা রাখছে, আপনার হয়তোবা সি ড্রাইভে কোথাও লুকায় রাখছে যেটা আপনি পাবেন না বের করতে। ওই ডাটাগুলো রাখার মাধ্যমে ওরা যেটা করছে যে আপনার ওই ওয়েব এক্সপিরিয়েন্সটাকে এনহ্যান্স করছে। সো এখন কথা হলো যে কুকি তাহলে আমি অ্যাকসেপ্ট করব কিনা, এই উত্তরটা আসলে একটু ট্রিকি। এটা হ্যাঁও বলা যাবে না বা নাও বলা যাবে না, কারণ আমি যদি বলি হ্যাঁ সব জায়গায় সব কুকি অ্যাকসেপ্ট করবেন, তাহলে দেখা যাবে যে আপনি কোনো একটা ভুল ওয়েবসাইটে গিয়ে কুকি অ্যাকসেপ্ট করলেন, ওরা কুকির সাথে অন্য কিছু রেখে দিল আনট্রাস্টেড। আবার যদি বলি যে না একদম কুকি অ্যাকসেপ্টই করবেন না, তখন দেখা যাবে যে আপনার দৈনন্দিন জীবনে যেই ওয়েবসাইট গুলোকে আপনি ট্রাস্ট করেন তাদের ফুল ফাংশনালিটি আপনি পাচ্ছেন না। সো সো ইটস এ ট্রিকি অ্যান্সার। আমি আমার স্লাইডেও একটা জিনিস বলেছিলাম যে গুগল করে শেখেন। এখানে আমি অ্যান্সারটা মাঝখানে রেখে দেবো, বলবো যে আপনি একটু কুকি নিয়ে বেশি করে পড়াশোনা করেন গুগল করে, তারপরে আপনি ডিসাইড করেন যে আপনার কুকি সেটিংসে গিয়ে কোন কুকিটা আপনি নেবেন কোন কুকিটা আপনি নেবেন না। সো যদি সাইমুম ভাইয়া এবং জোহা ভাইয়া কিছু অ্যাড করেন। না না ঠিক আছে, হ্যাঁ সেটাই ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে একটু বলি, আমি অবশ্যই এভাবে বলা ঠিক হবে কিনা জানি না, তারপর একটু বলতে হয় রিয়েল টাইম। সেটা হচ্ছে যে অনেকে আমরা পর্ন সাইটের মধ্যে অনেক সময় ব্যক্তিগতভাবে পর্ন দেখতে যাই, বা না দেখলেও অনেক সময় ক্লিক করে ফেলি। ওই সময় যে কুকিজ গুলো আমরা অ্যাকসেপ্ট করে ফেলি বুঝি না বুঝে, আমাদের কাছে অনেক ডেটা আছে, তারা কিন্তু সম্পূর্ণরূপে আপনার ক্যামেরা অন করে ফেলে অনেক বাজে বাজে ঘটনা ঘটেছে। এবং বেশ কিছু বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিরা কিন্তু এরকম একটা প্রবলেমে পড়েছে বুঝে না বুঝে। তো সব কুকিজ ব্যাপারটা ভাই যেভাবে বলছিল এবং আসলে এটা ঠিক বলেছেন, এটা আসলে আপনার স্টাডি করে এটা অ্যাকসেপ্ট করতে হবে, এবং খুব বড় বড় বিপদ কিন্তু কুকিজ বয়ে আনে। জি ধন্যবাদ। পিয়াস ভাই, সরি সাইম ভাই, আপনি কিছু অ্যাড করেন যদি। আমি আমি অ্যাড করতে চাই, আমি একটু গভর্নেন্স পার্সপেক্টিভ থেকে বলতে চাই যে আমার মনে হয় গভর্নমেন্টের পক্ষ থেকে এক ধরনের কুকিজ পলিসি ইম্পোজ করা উচিত। কারণ দিন শেষে হয়তো জোহা ভাই মুনিম ভাই হ্যাঁ এই জিনিসগুলো হয়তো পড়াশোনা করবেন অথবা দুই একজন আগ্রহী করবেন, যদি 100 জনের মধ্যে আমার ধারণা, আমি যদি ভুল না করে থাকি, 80 থেকে 90 জনই আসলে সেই সময়ও নাই সুযোগও নাই, তাদের ক্ষেত্রে কি হবে? তা এটা সারা বিশ্বে এক ধরনের আলোচনা যে আমরা টেক প্ল্যাটফর্ম যারা অথবা যে টেক জায়ান্ট যারা তাদের ক্ষেত্রে রেগুলেশনটা কি হবে। সেখানে আসলে গভর্নমেন্টের পক্ষ থেকেও এক ধরনের কিছু রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যেটা আসলে সিটিজেনদের প্রাইভেসি এবং রাইটস পার্সপেক্টিভ থেকে ইম্পোজ করা উচিত। যদিও এটা সবসময় সম্ভব না, কারণ গুগল যেটা আমরা ফ্যাং বলি, ফেসবুক, অ্যালফাবেট, নেটফ্লিক্স, গুগল, এরা চায় যে গভর্নমেন্টের রেগুলেটরি ফ্রেমওয়ার্ককে বাইপাস করার জন্য। আমার মনে হয় এটা নিয়ে আমরা যারা এখানে আজকে যারা শুনছি অথবা ভবিষ্যতে যারা কাজ করবে তাদের একটু সরব হতে হবে, যে সবকিছু আসলে টেক প্ল্যাটফর্মদের হাতে দেওয়া যাবে না। যে কিছু হলেই যে এখানে দুটো সব ব্যাপার আছে, অপ্ট ইন অপ্ট আউট। হ্যাঁ, আগে থেকেই ক্লিক দেওয়া থাকে,
আপনি পছন্দ না করলে ক্লিকটা উঠায় নেন না, এটা তো হওয়ার কথা না। বরং অপশন দিবে যে আপনি এটা ক্লিক করবেন কি করবেন না, ক্লিক করলে দেন এটা চালু হবে। ঠিক একইভাবে কুকিজের ক্ষেত্রেও প্রাইভেসি বাই ডিজাইন এই শব্দটা আমাদের সবাই মনে রাখতে হবে, যে এমন কোন ধরনের কুকি কোনো প্ল্যাটফর্ম অফার করতে পারবে না যেটা এন্ড ইউজারের প্রাইভেসিটিকে কার্টেল করে। এরকম একটা বাধ্যবাধকতা আমরা সবাই দিতে পারি কিনা, এটা গভর্নেন্সের পার্সপেক্টিভ থেকে আলোচনাটা তোলা যেতে পারে। এটা ছাড়া আমি ব্যক্তিগত লেভেলে খুব বেশি এখনো আশাবাদী না, সরি টু সে। ধন্যবাদ তিনজনকেই। প্রশ্নটি করেছিলেন মুশফিকুর মারুফ এবং সিফাত নামে। আমার মনে হয় আপনারা উত্তরটি পেয়েছেন, আমাদের তিনজন বক্তাই কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে। আরেকটি প্রশ্ন এসেছে এমডি ওয়াসিম উদ্দিনের কাছ থেকে, জিরো ডে অ্যাটাক। জিরো ডে অ্যাটাক বিষয়টি কি, বা এর থেকে আমরা কিভাবে সেফ থাকতে পারি? খুব সংক্ষেপে যদি আমরা দেওয়ার সুযোগ পাই একজন করে। এটা ভাই প্লিজ এনলাইটেন আস। ভাই এটা আমরা বলি, আমি একটুখানি প্র্যাকটিক্যালি বুঝাই খুব সংক্ষেপে। একটা ম্যালওয়্যার যখন ডিজাইন করি আমরা, ডার্ক নেট এটা চলে যায়, তো ম্যালওয়্যার বেচা বিক্রি হয়। অর্থাৎ হচ্ছে আপনি যদি কোনো ব্যাংক অ্যাটাক করতে চান বা কোনো কর্পোরেট হাউস অ্যাটাক করতে চান, তাহলে এই স্ক্রিপ্টটা কেনেন বা এটা পিডিএফ এর সাথে বাইন্ড করলে, কেউ ক্লিক করলে তার ডিভাইস তারপর নেটওয়ার্ক হাঁটি পাথর সব চলে আসবে। তো এইগুলোতে এজ ফ্রেম থাকে, 6 মাস পর কেউ জানতে পারে, কেউ 1 মাস পর কেউ জানতে পারে, কেউ 72 ঘন্টা পর জানতে পারে যে মানে আমাদের যে সিকিউরিটি অ্যালার্ট এরকম একটা জিনিস বাজারে আসছে। তো জিরো ডে হচ্ছে একদম, আমি যদি বলি প্র্যাকটিক্যালি সেটাই, যেটা বয়স একদম শিশু বাচ্চা কেবল আসছে এবং এটা ঢোকা মাত্রই মানে আপনার ইন্টেলিজেন্স ইনফর্ম না, কিন্তু আপনি কম্প্রোমাইজড। এটা সাধারণত স্টেট স্পন্সর অর্গানাইজেশন স্পন্সর ক্ষেত্রে ইউজ হয়। স্টেটগুলো তো পেইড থ্রেট ইন্টেলিজেন্স স্কিম, সেই ইন্টেলিজেন্স গুলো সব জানে কোনটা আমার অ্যাটাক। জিরো ডে অ্যাটাক হচ্ছে সে ইন্টেলিজেন্সই জানে না, কিন্তু রিসিভ করে ফেলছে এবং কম্প্রোমাইজ। এটা আমি জাস্ট কমার্শিয়াল পার্সপেক্টিভ বলছি, আমি জানি না একটু বুঝতে পারছে কিনা। মানে ব্যাপারটা হচ্ছে এটা যে নতুন করোনা যেমন জিরো ডে বলতে পারি, প্রাথমিক অবস্থা কেউ জানতো না ম্যানেজমেন্টটা কি, ওই স্টেজটা যেমন জিরো ডে। এখন আমরা এক্সপিরিয়েন্স করোনার ব্যাপারে, করোনা কিন্তু এখন জিরো ডে না, টিকা দিয়ে দিয়েছে, আমরা জানি কি করতে হবে না করতে হবে। ব্যাপারটা হচ্ছে এটা, অর্থাৎ যে সকল অ্যাটাক গুলো খুব শুট এবং বিশেষ করে ডার্ক নেটের অ্যাটাকার বা একটা ডিজাইন করা বিভিন্ন, আমি কান্ট্রিগুলোর নামও বলতে পারি, আমাদের বুঝতে করতে হয়। রোমানিয়া, কাউকে পার্সোনালি বলতেছে না, রোমানিয়া, রাশিয়া, উত্তর কোরিয়া, যারা খুব মানে মানে আরধ্য অবস্থায় আছে হ্যাকাররা, যারা তারা একটা ইচ্ছা করলো সবকিছু জানে, সেটাকে বাইপাস করার জন্য যে এক্সপ্লয়টেশন বা অ্যাটাক গুলো করে সেগুলোকে আমরা জিরো ডে। ধন্যবাদ। ধন্যবাদ জোহা ভাই। আমরা আমাদের একটা সর্বশেষ প্রশ্ন নিব। এটা দুইজন প্রশ্নটি করেছেন, ওমর ফারুক এবং আরেকজন দর্শক, আমি নামটি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। এটা হচ্ছে যে আমাদের এত প্রস্তুতি বা কাজকর্মের পরেও অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হতেই পারে, সব অথেন্টিকেশন বা প্রসেসের পরে। তো ধরলাম আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেল এবং অ্যাকাউন্টটি হ্যাক করেছেন দেশের বাইরের কেউ, বাংলাদেশের বাইরে বা যে যে দেশে আছি তার বাইরের কেউ। তো প্রথমত আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, দ্বিতীয়ত সেই ব্যক্তি আমার ল এনফোর্সমেন্টের ধরাছোঁয়ার বাইরে, বিদেশে। তো এই অবস্থায় আমার করণীয়টা কি হওয়া উচিত? সেটা উত্তর পিয়াস ভাই ভালো দিতে পারবে, সাইমুল তালুকদার ভাই। তারপর আমি একটু হিন্টস দিচ্ছি। ডিজিটাল একটু জোহা ভাই, আমাদের একটু ইন্টারাপ্ট করছি, প্রশ্নের উত্তরটির পাশাপাশি সর্বশেষ কোনো রিমার্কস থাকলেও একসাথে দিয়ে দেবেন সবাই। আচ্ছা, তিনজন থেকেই শুনতে চাচ্ছি আমি। জি, আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006, সংশোধন 2013 এবং ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অতি রাষ্ট্রিক বলে একটা সেকশন আছে, সেকশন 4। সেখানে ডিফাইন করা আছে বহির্বিশ্ব থেকে কেউ যদি আমার নেটওয়ার্ক সিস্টেমে যদি অ্যাটাক করে, তাহলে এটা বিবেচিত হবে আমার দেশের নেটওয়ার্কের ভিতরে সে অ্যাটাক করেছে এবং আমার দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। এটা হচ্ছে আমাদের আইনে দেওয়া আছে। সুতরাং আমরা আমাদের অভিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালে তার দণ্ড আমরা করে দিতে পারবো। এখন দণ্ড কার্যকারিতা হবে কি করে? ছেলে আছে আমেরিকা, তাহলে আমরা এটা কিভাবে হ্যান্ডেল করবো? সেক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে আইটিইউ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এবং ইউরোপল ইন্টারপোল অলরেডি কিন্তু এটা নিয়ে কথা বলছে যে সিডিএমএস, সাইবার ক্রিমিনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানকার আইপি, সেখানকার ম্যাক, সেখানকার আইএমইএ নাম্বারগুলোকে ডেটাবেসে আন্ডারে আনা এবং সেটাকে এক্সচেঞ্জ করা।
আপনি যদি একটু দেখেন আমাদের বঙ্গবন্ধু যারা খুনি তারা কিন্তু দেশের বাইরে অবস্থান করলেও ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু ওই খুনিগুলো সহসা কিন্তু কোনো ডিফরমেশন করে না, দেখবেন। কারণ যদি তাদের ওইরকম যদি কম্পোনেন্ট থাকতো এবং ওরা যদি মামলায় পড়ে, তাহলে কিন্তু এই ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেম যেটা এক্সচেঞ্জের ব্যাপারটা চলে আসবে। দেখবেন যে রিয়েল খুনি উনি কিন্তু কখনোই অনলাইনে বা দৃশ্যমান না কোনো প্রেক্ষাপটে। তো সো আমাদের ডিজিটাল ক্রিমিনালদেরকে আসলে ধরার জন্য বেশ কয়েকটা দেশ কিন্তু ফাঁসি পর্যন্ত মানে মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু এত বড় একটা কার্যক্রম করেছে। তো সুতরাং এটা আমাদের প্রথমে সার্কভুক্ত ইউনিয়ন, সাউথ এশিয়ান কান্ট্রি কমিউনিটি, তারপর সার্কভুক্ত কমিউনিটি, এরপর যুক্তরাষ্ট্র, এইভাবে এক্সচেঞ্জ হবে। একসময় হয়তো আমরা ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেম আমরা সাকসেসফুলি ক্রিয়েট করতে পারবো। এটা হচ্ছে ব্যাপার। সাইমুল ভাই, আপনি এটা হলো ইসিও ফ্লো অ্যাকচুয়ালি। জি, থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে, আমি আবারও বলছি, যখনই কোনো ধরনের সাইবার ক্রাইমের শিকার হবেন, দেরি না করে যত দ্রুত সম্ভব ল এনফোর্সমেন্ট এজেন্সিসকে জানান। কারণ এটা যারা টেকনিক্যাল এই বিষয়গুলো, স্পেশালি ডিজিটাল ফরেন্সিক গুলো যারা করেন, এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, কারণ আপনার কে যিনি হ্যাক করেছেন অথবা আপনার তথ্য যিনি হাতিয়ে নিয়েছেন, তাকে ধরতে হইলে যত সময় চলে যাবে তাকে ট্রেস করাটা হয়তো মানে সম্ভাবনাটা কমে আসবে, একদম যে নাই তা না, বাট একটু ডিফিকাল্টিস বেড়ে যায়। এবং অনেক সময় দেখা যায় যে সেও যদি এক্সপার্ট হয়ে থাকে, যিনি আপনাকে হয়তো হ্যাক করেছে, অনেক সময় হয়তো সেই তথ্য আবার অনেক সময় নাও পাওয়া যেতে পারে। তো আপনি যত দ্রুত সম্ভব ল এনফোর্সমেন্ট এজেন্সিসকে জানাবেন, যেটা আমি আমার প্রেজেন্টেশনে বলেছি। সেকেন্ড, ল এনফোর্সমেন্ট এজেন্সিস এই জিনিসগুলো জানার পর আসলে কি করে? প্রথম কথা হচ্ছে যে জিডি করেন এবং আমাদের পুলিশের যে সংশ্লিষ্ট দপ্তর, তারা এই জিনিসটা সম্পর্কে অবগত হন। এবং মনে করেন কোন একটা প্ল্যাটফর্মে এই ঘটনাটা ঘটলো, মনে করেন ফেসবুক অথবা ইনস্টাগ্রাম। ফেসবুক ইনস্টাগ্রাম তো আসলে বাংলাদেশে রেজিস্টার্ড কোনো কোম্পানি না, তারা তো আসলে অন্য একটা দেশের রেজিস্টার্ড কোম্পানি, সেই দেশের লজ অনুযায়ী চলে। তো আন্তর্জাতিক আইনে আসলে যদি আমার সেই দেশের সাথে আমাদের যে এমলেট, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি বলি আমরা, এমএলএটি, এমলেট যদি না থাকে, তাহলে একটু বিষয়টা হয়তো আগে যোগাযোগ করে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি, যে আমাদের দেশের এরকম একজন নাগরিক কোন একটা অ্যাটাক হয়েছে ধারণা করা হচ্ছে, অথবা আমরা তথ্য পেয়েছি যে এই অ্যাটাকটা তো আমাদের দেশ থেকে অকার হয়েছে এবং অমুক একটা ব্যক্তি হইতে পারে। অনেক সময় ডিটেক্ট করা যায়, ডিটেক্ট করা যায় না। তো এই ব্যাপারে সহযোগিতা চায় আমাদের দেশের ল এনফোর্সমেন্ট, বিদেশি ল এনফোর্সমেন্ট এজেন্সিকে, অথবা অনেক সময় সরাসরি প্ল্যাটফর্মকেও ওনারা রিকোয়েস্ট করা যায়, ফেসবুক অথবা ইনস্টাগ্রাম, যে এরকম একটা ঘটনা ঘটেছে, তোমাদের একজন এন্ড ইউজার আসলে এই ঘটনার শিকার, ভিকটিম হয়ে গেছে, তো তোমরা এই সম্পর্কে তথ্য দাও, লোকেশন ডাটা অথবা যেই ফেক আইডি অথবা রিয়েল আইডি থেকে ঘটনা ঘটেছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন দাও। ফেসবুক আসলে তাদের যে কমিউনিটি পলিসি অথবা ওই প্ল্যাটফর্ম তার পলিসি অনুসারে ডাটাটা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দিয়ে থাকে। এটা আসলে তারা যদি দেয় তখন আমার ল এনফোর্সমেন্ট এজেন্সি হতে পাইতে পারে, অথবা আমার ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে ওই প্ল্যাটফর্ম অথবা ওই কোম্পানি যে দেশে রেজিস্টার্ড, সেই দেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিতে যদি কোনো ধরনের এক ধরনের ওয়ার্কিং রিলেশনশিপ থাকে, সেভাবে তথ্যগুলো আসে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে। যদিও এখানে আসলে ইন্টারন্যাশনালি এটা শুধু বাংলাদেশের সমস্যা, এটা সারা ওয়ার্ল্ডেই সমস্যা। কারণ আমাদের এখানে ইন্টারন্যাশনাল এমন কোনো কনভেনশন নাই যে মনে করেন বাংলাদেশি কোনো একটা নাগরিক কোনো রোমানিয়ান নাগরিক অথবা নর্থ কোরিয়ান নাগরিক দ্বারা যদি হ্যাকিং এর শিকার হয়, তাহলে এখানে ওই ইন্টারন্যাশনাল ট্রিটির আন্ডারে তাকে ধরে নিয়ে আসা অথবা তাকে বন্দি বিনিময় করা, এই ধরনের ইন্টারন্যাশনাল কোনো ফ্রেমওয়ার্ক নাই। যদিও চেষ্টা করে যাচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, সেই চেষ্টা করছে, ভবিষ্যতে হয়তো হবে। তাহলে এটা ভবিষ্যতের কথা। এখন তাহলে আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে আমার ল এনফোর্সমেন্ট এজেন্সি জনগণের পক্ষ থেকে ক্রমাগত ভাবে আসলে চেষ্টা করে যে এইভাবে করার, কিন্তু এটাও বুঝতে হবে ইনসিডেন্ট তো আসলে একটা ঘটে না। সাইবার ক্রাইমের এখন যা অবস্থা, দোহা ভাই আরো ভালো জানে, দিনে যদি 1000টা কমপ্লেন এসে থাকলে অথবা 2000টা কমপ্লেন এসে থাকলে আমরা অবাক হবো না। এখন আপনি বলেন যে আমাদের সাইবার ক্রাইম ডিভিশন বিএমপির আছে, একটা পুলিশ সার্ভিস ফর উইমেন আছে, সিআইডির আছে। এখন একদিনে অথবা আমার কাছে এক সপ্তাহে 1000টা কমপ্লেন আসলে প্রতিটা কমপ্লেনের পেছনে কতদিন সময় যাবে? এটা তো আসলে ক্যাপাসিটিরও বিষয় আছে। তো অনেক সময় দেখা যায় যে যারা ভিকটিম তারাও অনেক অধৈর্য হয়ে যায়। আবার এমনও দেখেছি যে মনে করেন একটা মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক ছিল, ছেলেটা কোনো কারণে হ্যারাস করছে, আর হ্যারাসের শিকার হয়ে মেয়েটা করেছে কি ওই ছেলেটাকে ব্লক করে দিয়েছে এবং সেই চ্যাট হয়তো ডিলিট করে দিয়েছে, ফেসবুকও তথ্য দিচ্ছে না। তাহলে এখন আমরা ধরবো কিভাবে? সে হয়তো সাসপেক্টের নাম বলছে, সাসপেক্টের নাম বললে হয়তো আপনার জিনিসটা সহজ হয়, হয়তো যিনি সাসপেক্ট তাকে আমরা গ্রেফতার করে এনে তার ডিভাইসটা হয়তো জোয়া ভাইরা একটু চেক করতে পারে। কারণ যেখানে সাসপেক্টের নাম নাই সেখানেই বাকি করবে।
তখন তো হচ্ছে অন্ধকারের মধ্যে হাতড়িয়ে বেড়ানো। তো এই ধরনের বাস্তবিক সমস্যাগুলো আমাদের আছে। তারপরও এই 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 নানা ধরনের অবস্টাকলস এর মধ্যে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিজ আপনার কাজ করে যাচ্ছে। আমি তাহলে আমার মেসেজ হচ্ছে দিন শেষে এটাই, যে সাইবার ক্রাইমের শিকার হইলে সেটা যত দ্রুত দ্রুত সম্ভব ল এনফোর্সমেন্ট এজেন্সিকে জানানো, আর যত রকম এভিডেন্স রেখে দেওয়া। দরকার লাগলে আমি তো এটাও বলি যে তাকে ব্লক না করে তার সাথে কৌশলে কথাবার্তা চালায় দেওয়া। আচ্ছা টাকা দিতে হবে, কোথায় টাকা দিতে হবে, হ্যাঁ আচ্ছা বিকাশে টাকা দেই, বিকাশের নাম্বারটা দাও তো, এই যে একটা ফোন নাম্বার পেয়ে গেলাম, আমি কিন্তু তাকে ধরাটা ইজি হয়ে গেল। অথবা তুমি কোথায় আসতে বলতেছো, আচ্ছা আমার অমুক জায়গায় আসো, অথবা তুমি কে, হ্যাঁ ঠিক আছে টাকা পয়সা দেবো। এই কৌশলে তার থেকে যত বেশি সম্ভব ইনফরমেশন আদায় করতে পারলে, এটা যদি ল এনফোর্সমেন্ট এজেন্সিকে আপনি যত বেশি ইনফরমেশন দিবেন, তাকে ধরাটাও আসলে আমাদের জন্য তত বেশি ইজি হবে। আপাতত এদেরকে আমি বলবো। ধন্যবাদ। জি মুনেম ভাই, একদম সংক্ষেপে যদি একটু আমাদের রিমার্কসটা আপনার শেয়ার করেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে ঈদের ঘন্টা যাবত থাকার জন্য। তো যে জিনিসটা আমাদের ঘুরে ফিরে বারবারই আসছে যে সাইবার সিকিউরিটি নিশ্চিত করার জন্য, আপনার সাইবার সিকিউরিটি নিশ্চিত করার জন্য হ্যাঁ আপনার দেশের গভর্নমেন্ট, ল এনফোর্সমেন্ট এজেন্সি তারা কিন্তু আপনাকে সাপোর্ট করছে বা করার চেষ্টা করছে বা পলিসিস নিয়ে আসছে, কিন্তু দিন শেষে সবকিছুই ঘুরে আপনার কাছে চলে আসে। আপনি আপনি কেন একটা জায়গায় ভালনারেবল সাইটে ঢুকবেন আপনি জানার পরেও, বা আপনি কেন আপনার ডিভাইসেস গুলো সিকিউর রাখার জন্য একটু বেস স্টাডি করবেন না, বা আপনি কেন এমন কারোর সাথে আপনার অন্তরঙ্গ ছবি শেয়ার করবেন যেগুলো সে যদি অন্য কোথাও প্রকাশ করে যেটা আপনার জন্য ক্ষতিকারক হবে। তো দিন শেষে সবার প্রতি এটাই অনুরোধ থাকবে যে নিজে সাইবার সিকিউরিটি সম্পর্কে কমন সেন্স গুলোর প্র্যাকটিস করুন, যে খুবই কমন সেন্স যে আমি কেন আমার পাসওয়ার্ড একজনকে দেব, বা আমি কেন আমার একটা অন্তরঙ্গ ছবি আরেকজনকে দেবো, বা আমি কেন আমার পার্সোনাল ইনফরমেশন পাবলিকলি সবসময় অ্যাভেলেবল করে রাখবো। এই জায়গাগুলো আসলে আমাদের সাধারণ ফিজিক্যাল ওয়ার্ল্ড আর ডিজিটাল ওয়ার্ল্ডে খুব বেশি পার্থক্য না, যে জায়গাগুলোতে আমরা কমন সেন্স অ্যাপ্লাই করে নিরাপদ থাকতে পারি। আর সাথে একটা ছোট্ট জিনিস বলে দেবো, আমাদের মেসেজ বক্সে একটা ফর্মের লিংক দেওয়া হয়েছে, অ্যাটেন্ডেন্স ফর্ম, তার সাথে পার্টিসিপেটরি সার্টিফিকেটও রিলেটেড আছে। সো আমাদের মডারেটরসরা বারবারই আপনাদেরকে বলছিলেন, অনেকেই মনে হয় পূরণ করা বাকি, সো একটু পূরণ করে ফেলবেন। আবারও ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আজকে যারা আমাদের সাথে ছিলেন। আমি দেখলাম যে সব সময় প্রায় 100 জনের উপরে বা নিচে আমাদের অডিয়েন্স হচ্ছে। এই জন্য ধন্যবাদ যে একটা ভালো আমরা ফিডব্যাক পাচ্ছি আপনাদের কাছ থেকে। পাশাপাশি ফেসবুক লাইভেও আছেন। আমি আজকে আমাদের 3 জন বক্তা মিস্টার মুনেম শাহরিয়ার, সাইমন তালুকদার এবং তানভীর হাসান জোহা, 3 জনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই উদ্দেশ্য তখনই সফল হবে যখন আসলে আমরা প্রোঅ্যাক্টিভলি নিজের থেকে ডিজিটাল স্পেসে নিজের নিরাপত্তা নিয়ে সচেষ্ট থাকবো। পলিসি মেকারস বা আমাদের এক্সপার্টসরা বা বিভিন্ন প্রতিষ্ঠান আসলে যতই সভা সেমিনার করুক না কেন, নিজের জায়গা থেকে কিন্তু নিজের সচেতনতা সবার আগে, বাকি ফোর্স গুলো আপনাকে সহযোগিতা করবে। তো নিজের জায়গাটা করে নেবেন। এখন 4র্থ শিল্প বিপ্লবের দিকে আমরা যাচ্ছি। বাংলাদেশ খুব দ্রুতই হয়তো ডেভেলপিং নেশনে হিসেবে পা রাখবে। এই বাস্তবতাগুলো মাথায় রাখলে কিন্তু অ্যাজ এ সিটিজেনও আমাদের অনেক কিছুই নিজেদেরকে আপডেট করে নিতে হবে। তো সেই দায়িত্বটা আমরা নিজে থেকেই পার করব। 3 জন বক্তাকে আবারও ধন্যবাদ, কারণ আমরা সবসময় জেনল্যাব এবং ইউএস এম্বাসি যখন প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করি বা অরেঞ্জ করি, সবসময় দেখা যায় বেশ স্বতঃস্ফূর্ত সুন্দর প্রোগ্রাম হয়। বাট আজকেরটা একজন মডারেটর হিসেবে আমার নিজেরই বেশ ভালো লেগেছে। সবারই প্রেজেন্টেশন বা দর্শকের ফিডব্যাক খুব ভালো ছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের 2 জন পার্টনার অর্গানাইজেশন, আরডিনো কমিউনিটি এবং ইউথ নেক্সাসকে, এবং ইউএস এম্বাসির শাহিনা আপু, আসমা আব্বাসি এবং জেনল্যাবের ইরশাদ বিন ফেরোজ কমিউনিকেশন ম্যানেজার, তাদের এই ওভারঅল পারফরমেন্সের জন্য। এবং দর্শক, যেটা বলছিলাম, ফর্মটি অবশ্যই ফিল আপ করবেন। আপনাদের আরো 4টি সেশন আমাদের বাকি আছে। 21 তারিখে একই সময়ে 21 তারিখ রাতে আরেকটি প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামের ব্যাপারেও আপনারা জানতে চাইলে জেনল্যাবের পেজে নজর রাখবেন বা ইমেল করবেন আমাদের যদি জানতে চান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, ডিজিটালি সচেতন থাকবেন এবং একটি পিসফুল বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করবো, এই প্রত্যাশা রাখছি সবার কাছে। শুভরাত্রি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।